এই নতুন ধারা কেবল প্রতিরোধ নয়, একটি প্রস্তাবনামূলক সংস্কৃতির জন্ম দিয়েছে। আজ আমরা সবাই মিলে ভাবতে চাই কিভাবে গড়ে তোলা যায় এক নতুন বাংলাদেশ। আমাদেরকে বিশ্বায়িত প্রেক্ষাপটের যে চাহিদা, বিশ্বায়িত প্রেক্ষাপটের যে প্রয়োজন, সেটা মনে রেখে কিন্তু আমার সংস্কৃতিকে তৈরি করতে হবে, যাতে আমি বিশ্ব পরিসরে চলবার মতো সক্ষমতা বা আকর্ষণ তৈরি করতে পারি। বাইরের পৃথিবীতে বাংলাদেশের মানুষকে কঠোর পরিশ্রমী মানুষ হিসেবে মানুষ জানে, এটাও কিন্তু আমার সংস্কৃতির অংশ। মানুষ জানে যে এই লোকগুলা সৎভাবে কাজ করে, পরিশ্রমী, এরা নিজের দেশকে ভালোবাসে, নিজের পরিবারকে ভালোবাসে, এটাও কিন্তু আমার সংস্কৃতির উপাদান। তো এই বিষয়গুলোকে কিন্তু আমি আমার কূটনীতি জগতের সাথে সম্পৃক্ত করতে পারিনি এখনও। আমি এটার বড় প্রবক্তা, যেগুলোকে এর মধ্যে নিয়ে আসা দরকার, এবং সেই প্রেক্ষাপটটা যদি পাই, তাহলে বাইরের পৃথিবীর সাথে সংযুক্ত হয়ে আমার পরিচিতিটাকে বাইরে আরও বলিষ্ঠভাবে আমি প্রকাশ করতে পারি। জাতিবাদের দুটো রূপ আমরা বাংলাদেশে দেখছি। একটা রূপকে বলা হয় বাঙালি জাতিবাদ, যার ইতিহাসটা আমরা দেখেছি গত 50 বছর। এবং বাঙালি জাতিবাদের যে ফ্যাসিস্ট রূপ, তার যে ফ্যাসিবাদী যে ধরন, হ্যাঁ, সেটা কিন্তু আমরা এখন দেখি। তার একটা প্র্যাকটিসও কিন্তু আমরা এখানে দেখেছি। ফ্যাসিজমটা কী হয়, ডেমোক্রেটিক্যালি সিদ্ধান্ত গ্রহণ না করা, এক পক্ষে আমরা সিদ্ধান্ত নাও, এটা কিন্তু একটা ভালো উদাহরণ আমরা এখানে দেখলাম। এটা কিন্তু এক ধরনের ফ্যাসিবাদী বুধ রয়ে গেছে। ফলে ফ্যাসিবাদ, ফ্যাসিস্ট শক্তি এবং ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা, এই তিনের বিরুদ্ধে এখানে একটা গণ অভ্যুত্থান ঘটেছে। এটা মনে রাখতে হবে আমাদেরকে। সাংস্কৃতিকভাবে ফ্যাসিবাদ বিরোধিতাই আমাদের সংস্কৃতির মূল চরিত্র। আমাদের সংস্কৃতির একটা বড় দুর্বলতা জায়গা হচ্ছে যে আমাদের মানবিক সংস্কৃতির চর্চা করা। মানে আমরা যে বিষয়গুলো বলি যে আমাদের মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, এই বিষয়গুলোর প্রতি আমাদের আসলে একটা বড় ধরনের পরিবর্তন ঘটে গেছে, যেটা আমরা আসলে কখনো হয়তো আগ থেকে আইডেন্টিফাই করি নাই। যেমন আমরা মনে করছি যে 5ই আগস্টের পরে যে নতুন বাংলাদেশের সূচনা, সেখানে আগের সব কিছু মুছে যাবে, সামনে সব কিছু নতুন করে তৈরি করতে হবে। কিন্তু এটা আসলে এইভাবে কতটুকু সম্ভব আমি আসলে আমার কাছে মনে হয় না। কারণ আমরা মানুষগুলো কিন্তু সেমই আছি, এবং আমাদের মধ্যে যে চর্চাগুলো গত 20-25 বছর ধরে তৈরি হয়েছে, সেগুলো যে হঠাৎ করে 5-6 মাসে আসলে কেটে যাবে তা কিন্তু না। আজকে টেকনোলজি এসছে, পৃথিবীর প্রত্যেকটা সেক্টরে এগিয়ে যাচ্ছে। কিন্তু আমরা আজকে সংস্কৃতি নিয়ে কথা বলছি। আজকে আমরা টেকনোলজি, এআই চলে এসে পৃথিবীটাকে পুরো চেঞ্জ করে দিচ্ছে। কিন্তু আমরা কি করছি? আমরা পিছনে যাচ্ছি আমাদের স্বাস্থ্যের দিক থেকে। আজকে ওষুধ খাচ্ছি একটা, কালকে খাচ্ছি 2টা, আর কয়েক বছর পরে সেটা আমার, যেমন সঞ্চালক বলছিলেন, আমার পানের বাটার মতো ওষুধের বাটা নিয়ে আমার জীবন শেষ করতে হচ্ছে। যারা দেশে গণতন্ত্র নিয়ে এত বিচলিত, তারা কেন নিজের দলের গণতন্ত্র চায় না? এটাও আমার একটা আমার কাছে খুব বিস্ময় লাগে যে নিজেদের দলে গণতন্ত্র ঠিক নাই, একটা কোনো কমিটি কাউন্সিলের মধ্যে দিয়ে হয় না, কিন্তু তারা দেশে গণতন্ত্র চান। কিন্তু গণতন্ত্র মানে আবার তারা বলছেন ইলেকশনের মধ্যে দিয়ে ক্ষমতায় আসে। এবং ইলেকশনের মধ্যে কীভাবে বাংলাদেশে ইলেকশন হয় আপনারা সবাই জানেন। আপনারা এখানে আমার চেয়ে অনেক অনেক অভিজ্ঞ মানুষ। আমরা রিসেন্টলি রাজনীতি করতে এসে এবং বিভিন্ন লোকাল পর্যায়ে গিয়ে আমরা দেখেছি যে এখানে কেন তারা বিদ্যমান ব্যবস্থাটা টিকিয়ে রেখে ইলেকশনের জন্য এত মরিয়া, এটা স্থানীয় পর্যায়ে গেলে বোঝা যায় যে এটা কারণ এটা তারা খুব দ্রুতই সুবিধা পাবে। কিন্তু মানুষের আকাঙ্ক্ষাটা বদলে গেছে বাংলাদেশে। এবং কালচারাল চেঞ্জের কথাটা আপনি দেখতে পাবেন যে ঢাকা সহ সারা দেশে, শুধু ঢাকা না, সারা দেশে দেয়ালে দেয়ালে তরুণরা লিখেছে যে তারা কি ধরনের বাংলাদেশ চায়। একটা কালচারাল চেঞ্জের কথা তারা বলছে। তারা বলতেছে যে একটা আমরা দুর্নীতি চাই না, হ্যাঁ, এটা তো একটা কালচারের প্রশ্ন। আমরা এক ব্যক্তির হাতে সকল ক্ষমতা তুলে দিতে চাই না, আমরা জবাবদিহি চাই। হ্যাঁ, এই কথাগুলো যে তারা লিখেছে, এগুলো আপনি জিজ্ঞেস করেন বাংলাদেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোকে, তারা বলবে যে এগুলো ইমোশনাল ফুলিং, বাচ্চারা লিখেছে। কিন্তু গণঅভ্যুত্থানটা ঘটেইছে কিন্তু এই কারণে। সংস্কৃতি বা রাজনীতি চালিত হয় রিলে রেসের মতো। একটা কাঠি একজন কিন্তু সে দৌড়াচ্ছে পরবর্তী। কখনো আমরা দাবি করতে পারি না যে আমি একমাত্র সংস্কৃতির প্রচারক বা ধারক বাহক। এটা দাবি করার কথা ঠিক না, একেবারেই ভুল কথা এটা। এবং যখন আমরা গরু জবাই হয়েছিল, তখন ভেবেছিলাম যে সারা জীবন হয়তো এইটাই আমার পুঁথিগত থাকবে, কিন্তু পরিবর্তিত হয়েছে অনেক এবং হতে হবে। জুলাইয়ের এই আগস্টের যে সংস্কৃতি, যেটা নতুন করে যে সংস্কৃতি, যেটা মানুষ লালন করে আসছিল, সেই সংস্কৃতিকে মানুষ কিন্তু দেওয়ালের মধ্যে তাদের লেখার মাধ্যমে, তাদের চিত্র অঙ্কনের মাধ্যমে কিন্তু সেটি ফুটিয়ে তুলেছে। আমি মনে করি যে ওইটুকুই আমাদেরকে যদি এগোনো যায়, তাহলে কিন্তু আমি মনে করি যে
আমাদের আসল যে সংস্কৃতি, যেটা আমরা চাই, যেটা আমরা চেয়েছিলাম, সেটা কিন্তু ফুটে উঠবে। আকাঙ্ক্ষা ও রাষ্ট্রের নীতিকে একসাথে যুক্ত করতে পারি, কিভাবে আমাদের সাংস্কৃতিক নীতি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক মানদণ্ডে পৌঁছাতে পারে। এই নতুন ধারা কেবল প্রতিরোধ নয়, একটি প্রস্তাবনামূলক সংস্কৃতির জন্ম দিয়েছে। আজ আমরা সবাই মিলে ভাবতে চাই কিভাবে গড়ে তোলা যায় এক নতুন বাংলাদেশ। আমাদের আলোচনার মূলস্তম্ভ সংস্কৃতি ও বিপ্লবের সম্পর্ক। গান, কবিতা, গ্রাফিতি, সোশ্যাল মিডিয়া, বিপ্লবের প্রতিটি পর্যায়ে সংস্কৃতির অবদান কী? সংস্কৃতি কি শুধুই শিল্প নাকি একটি সামাজিক হাতিয়ারও? নতুন বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয়, ভাষা, ধর্ম, জাতিগত বৈচিত্র্যের একত্রীকরণ, উপনিবেশিকতা ও সাম্প্রদায়িক মানসিকতা থেকে মুক্তি, ঐতিহ্য প্রযুক্তির যুগপৎ ব্যবহারে জাতীয় রূপান্তর, নীতি প্রণয়নের অগ্রাধিকার, শিক্ষা ব্যবস্থায় সাংস্কৃতিক শিক্ষার অন্তর্ভুক্তি, পূর্ণাঙ্গ সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার একটি দাবি, সেন্সরশিপ নীতির পর্যালোচনা ও মুক্ত চিন্তার নিরাপত্তা। চ্যালেঞ্জ সমাধানের ভিতরে রয়েছে রাজনৈতিক বিভক্তি বনাম সংস্কৃতির সংহতি, সরকারি বেসরকারি সহযোগিতার সমন্বয়ে স্থিতিশীল সাংস্কৃতিক কাঠামো তৈরি। সম্মানিত উপস্থিতি, সাংবাদিকবৃন্দ, আজকে এই আলোচনায় আমাদের অংশ নিচ্ছেন দেশের খ্যাতিমান লেখক, নির্মাতা, শিল্পী এবং চিন্তাবিদবৃন্দ, ছাত্র, তরুণ উদ্যোক্তা, নীতি নির্ধারক এবং গবেষণা সিভিল সোসাইটির প্রতিনিধিগণ। আমাদের আজকের আলোচনার কাঠামো হবে প্রথম সেশন বিপ্লব ও সংস্কৃতির গতিশীলতা নিয়ে আমাদের আলোচনা, এরপরে একটি নীতি প্রস্তাবনা তৈরি করা হবে, তারপরে আমাদের সুপারিশ উপস্থাপনা করা হবে, এরপরে শেষ। সেই জায়গাতে পৌঁছে যাই বাবা, আমার নিজের দিকে দেখাটা কি একটু বেশি হয়ে যায়, যে কারণে অন্য বাইরের দিকটা আমরা দেখতে পারি না। আমি একটা দৃষ্টান্ত দিই, তাহলে বুঝবো। আপনার নেপালে আমি তখন কাজ করি 2003-4-5 সালের কথা। তখন 2004-5 সালের দিকে, 4 সাল হবে, বিটিভি ওয়ার্ল্ড চালু হলো। তো বিটিভি ওয়ার্ল্ড যখন চালু হলো, আমি তো খুব গর্বিত যে আমরা একটা নতুন জিনিস চালু করলাম, এটা আমাদেরকে বাইরের পৃথিবীতে পরিচিত হতে সাহায্য করবে, আমাদের সমাজের বিভিন্ন প্রেক্ষিত, বিভিন্ন বিষয়গুলোকে তুলে ধরা যাবে। আমি নেপালের তথ্যমন্ত্রী সহ আরও অন্যান্য মন্ত্রী বা যারা সমাজে গুণীজন আছেন তাদেরকে ডেকে আমি আমাদের এমবিসি থেকে এটা উদ্বোধন করলাম। নেপালে বাংলাদেশ ওয়ার্ল্ড টিভি উদ্বোধিত হলো। কয়েকদিন পরে আমার বন্ধুবান্ধব যখন আসলো, আমি কয়েকজন এসেছি, আমি জিজ্ঞেস করলাম যে কেমন তোমরা এনজয় করছো, কেমন লাগছে আমাদের টেলিভিশন প্রোগ্রাম। তো হেসে আমাকে বললো, একটু হেসিটেট করছে বলার জন্য যে কি বলবে, তাই বলে কি ভালো লাগছে না, বলে সব তো বাংলায়, আমরা তো কিছু বুঝি না। নেপাল ঘরের পাশে, এখন ওয়ার্ল্ড টিভি বাংলা বিটিভি ওয়ার্ল্ড চালাচ্ছি, আমি শুধু বাংলা ভাষাতে চালাচ্ছি। আমি বুঝি কেন বাংলা ভাষা চালাচ্ছি, সেটা হচ্ছে আমি মধ্যপ্রাচ্যে বা বিভিন্ন জায়গায় বাংলা ভাষাভাষী যারা আছে আমাদের, সেই জনগোষ্ঠীকে আমি ক্যাটার করার জন্য এটা চালাচ্ছি। কিন্তু আমার কথা হলো যে বাংলাদেশ তো এখন এর চেয়ে অনেক বড় পৃথিবীর অংশীদার, তো সেই মানুষগুলোর কাছে আমি পৌঁছবো কীভাবে? তো সেখানে আমার মনে হয় আমাদেরকে বিশ্বায়িত প্রেক্ষাপটের যে চাহিদা, বিশ্বায়িত প্রেক্ষাপটের যে প্রয়োজন, সেটা মনে রেখে কিন্তু আমার সংস্কৃতিকে তৈরি করতে হবে, যাতে আমি বিশ্ব পরিসরে চলবার মতো সক্ষমতা বা আকর্ষণ তৈরি করতে পারি। আরেকটা জিনিস আমাদের আছে, সেটা হলো, আমি সংক্ষেপে যাচ্ছি। এখন কথা হচ্ছে যে আমরা যখন বাইরে কূটনীতি করি, আমরা কিন্তু বাংলাদেশকে প্রতিনিধিত্ব করি, কোনো মন্ত্রণালয়কে করি না, কিন্তু বাংলাদেশের প্রতিনিধি হিসাবে আমি বাইরে কাজ করি। এখন বাংলাদেশের প্রতিনিধি, আমার তো সব কিছুই আমার এই কাজের ক্ষেত্র, সেটা সংস্কৃতি বলেন, অর্থনীতি বলেন, রাজনীতি বলেন, সমাজনীতি বলেন, সবই। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে বাংলাদেশের এই কূটনৈতিক প্রেক্ষাপটে কিন্তু আমরা সাংস্কৃতিক উপাদান, যেটা আমাদের সবচেয়ে শক্তিশালী উপাদান কিন্তু বলছি, বাংলাদেশের বাইরের পৃথিবীতে বাংলাদেশের মানুষকে কঠোর পরিশ্রমী মানুষ হিসেবে মানুষ জানে। এটাও কিন্তু আমার সংস্কৃতির অংশ। মানুষ জানে যে এই লোকগুলা সৎভাবে কাজ করে, পরিশ্রমী,
এরা নিজের দেশকে ভালোবাসে, নিজের পরিবারকে ভালোবাসে, এটাও কিন্তু আমার সংস্কৃতির উপাদান। তো এই বিষয়গুলোকে কিন্তু আমি আমার কূটনীতি জগতের সাথে সম্পৃক্ত করতে পারিনি এখনো। আমি এটার বড় প্রবক্তা, যেগুলোকে এর মধ্যে নিয়ে আসা দরকার, এবং সেই প্রেক্ষাপটটা যদি পাই তাহলে বাইরের পৃথিবীর সাথে সংযুক্ত হয়ে আমার পরিচিতিটাকে বাইরে আরও বলিষ্ঠভাবে আমি প্রকাশ করতে পারবো। আর লাস্ট পয়েন্ট যেটা বলে আমি শেষ করতে চাচ্ছি সেটা হচ্ছে যে মনে রাখতে হবে আমরা কিন্তু পৃথিবীর 193টা দেশ জাতিসংঘের সদস্য রাষ্ট্র। আমরা একটা রাষ্ট্র, আমাদের বাইরে কিন্তু আরও 192টা জাতিসংঘের সদস্য রাষ্ট্র আছে, যেটাকে আমরা বলি আন্তর্জাতিক সম্প্রদায়। তো কাজেই এখানে মনে রাখতে হবে যে আমার সংস্কৃতি যত শক্তিশালী হোক, আমাকে কিন্তু সেখানে বাইরের পৃথিবীর সংস্কৃতির সাথে প্রতিদ্বন্দ্বিতা করে টিকে থাকতে হবে, আকর্ষণ তৈরি করতে। তা আমি কি সেই আকর্ষণের জায়গাটা যথেষ্ট পরিমাণে তৈরি করতে পারি কি না, এটাও কিন্তু আমাদের ভাবতে হবে। তো আজকে যে প্রেক্ষাপটে আলোচনা হচ্ছে, বাংলাদেশ তো এখন একটা নতুন আত্মবিশ্বাস তৈরি করেছে নিজের জন্য। আজকে নতুন প্রজন্ম তো একটা নতুন সচেতনতা তৈরি করেছে। আজকের নতুন প্রজন্ম তো একটা স্বপ্ন তৈরি করেছে। এখন এই বিষয়গুলোকে আমি কিভাবে প্রতিদ্বন্দ্বিতামূলকভাবে বিশ্ব প্রেক্ষাপটে উপস্থাপন করতে পারবো, তার উপরে নির্ভর করবে আমাদের জাতীয় সংস্কৃতি অভ্যন্তরীণভাবে কত শক্তিশালী হবে এবং একই সাথে বিশ্বের মানুষ সেটাকে কত ইতিবাচকভাবে দেখবে। তো কাজেই আমার আজকের এখান থেকে আমি একটা অনুরোধ করব, সেটা হচ্ছে যে আমরা আজকে যে উদ্যোগ, খুবই ভালো উদ্যোগ, আপনারা দয়া করে বাংলাদেশকে আমরা ভালোবাসি, এটা আমিও ভালোবাসি, আমিও বাংলাদেশের মানুষ, কিন্তু এক সাথে সাথে মনে রাখতে হবে যে আমাদের ভালোবাসাটা কিন্তু বিশ্ব পরিসরের অংশ হতে হবে, এবং সেটা যদি আমরা করতে পারি তাহলেই দেয়া এবং নেয়ার মধ্য দিয়ে আমার সংস্কৃতি আরও বেশি সমৃদ্ধ হবে এবং বিশ্ব সংস্কৃতি তাতে সমৃদ্ধ হবে। এবং আমরা সকলে মিলে যে কথাটা বলছি যে একটা আধুনিক, গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক একটা সমাজ গড়তে চাই, ভবিষ্যৎমুখী, তো সে কাজটা আমরা সকলে মিলে যদি করতে চাই তাহলে সেটা সফল করা অনেক বেশি সহজ হবে। এবং মনে রাখবেন, আমাদের অনেকে বলে বাংলাদেশ নিয়ে এই ষড়যন্ত্র, ওই ষড়যন্ত্র। আমি 30-35 বছর চাকরি করে যেটা দেখেছি, বাইরের পৃথিবীতে অনেক বন্ধু আছে বাংলাদেশে। আমাকে খুঁজে বের করতে হবে আমি আমার বন্ধুটাকে কীভাবে পেতে চাই। আমি যদি ভালোভাবে পেতে পারি, চাইতে পারি, আমার ধারণা বাংলাদেশের প্রচুর বন্ধু আছে, সেটা আমরা এখনও দেখছি, আগেও দেখেছি, এবং আমার ধারণা ভবিষ্যতে আমরা দেখতে থাকবো। আমরা আসুন সবাই মিলে আমরা সেই ইতিবাচক ভাবনাটা নিয়ে বাংলাদেশের যে নতুন সংস্কৃতির যে নতুন বিবর্তন এখন আমরা দেখছি, যে ইতিবাচক ধারাটা তৈরি হয়েছে, যেটা নতুন প্রজন্মের হাত ধরে আগামী দিনের সামনে আরও বলিষ্ঠভাবে এগিয়ে যাবে, আরও সম্মানজনক স্থান তৈরি করবে, এবং আমরা বিশ্ব সমাজের একজন সম্মানিত সদস্য হিসেবে সম্মানিত হব, এই প্রত্যাশা রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন। আমরা যেই যুগে প্রবেশ করেছি, এটা কিন্তু জাতিবাদের যুগ না, জাতিবাদের যুগ শেষ হয়ে গেছে। ফলে যখন আপনি জাতীয় সংস্কৃতি বলবেন, তখনই কিন্তু আপনি জাতিবাদকে ফেরত নিয়ে আসছেন। জাতিবাদের দুটো রূপ আমরা বাংলাদেশে দেখছি। একটা রূপকে বলা হয় বাঙালি জাতিবাদ, যার ইতিহাসটা আমরা দেখেছি গত 50 বছর। এবং বাঙালি জাতিবাদের যে ফ্যাসিস্ট রূপ, তার যে ফ্যাসিবাদের যে ধরন, হ্যাঁ, সেটা কিন্তু আমরা এখন দেখি। তার একটা প্র্যাকটিসও কিন্তু আমরা এখানে দেখেছি। ফ্যাসিজমটা কী হয়, ডেমোক্রেটিক্যালি সিদ্ধান্ত গ্রহণ না করা, এক পক্ষে আমরা সিদ্ধান্ত নেওয়া, এটা কিন্তু একটা ভালো উদাহরণ আমরা এখানে দেখলাম। এটা কিন্তু এক ধরনের ফ্যাসিবাদী বুধ রয়ে গেছে। ফলে ফ্যাসিবাদ, ফ্যাসিস্ট শক্তি এবং ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা, এই তিনের বিরুদ্ধে এখানে একটা গণ অভ্যুত্থান ঘটেছে। এটা মনে রাখতে হবে আমাদেরকে। সাংস্কৃতিকভাবে ফ্যাসিবাদ বিরোধিতাই আমাদের সংস্কৃতির মূল চরিত্র। তার মানে সকল প্রকার জাতিবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান, ঠিক যেমন বাঙালি জাতিবাদের তেমনি সকল প্রকার ধর্মীয় জাতিবাদের। কেমন ধর্মীয় বাঙালি জাতিবাদ নাই, ফলে অবশ্যই এখন ধর্মীয় জাতিবাদ প্রধান হয়ে যাবে, খালি মাঠ আছে। কিন্তু ইসলামে তো জাতিবাদের কোনো স্থানই নেই, ইসলাম তো জাতিবাদ বিরোধী। ফলে ধর্মীয় জাতিবাদের কোনো সুযোগ ইসলামে নাই। আমি মুসলিম জাতি, ফলে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, অথবা এটা একটা মুসলমানদের দেশ হবে, এটাও কিন্তু ফ্যাসিজম। ফলে আমাদেরকে লড়াইটা আমরা করেছি, কিন্তু কি করেছি ফ্যাসিস্ট শক্তি, ফ্যাসিবাদকে উৎখাত করার জন্যে। ফলে এটা যারা আজকে আয়োজন করেছেন, আপনাদের এই চিন্তার মধ্যে এটা আসতে হবে যে লড়াইটা শেষ হয়নি। 2 নম্বর যেটা আমি বলবো সেটা হলো এই, যে
আমরা যে এই যে জাতীয় উৎসব কথাটা বলছি, তাই এটা আমরা কী বলবো? এই কি বলবো তার কিন্তু একটা উদাহরণ নজির ইতিমধ্যেই এই অন্তর্বর্তীকালীন সরকার আপনাদেরকে পেশ করেছে, দেখিয়েছে উৎসব কী জিনিস। তারা দেখিয়েছেন এই উৎসবে শুধু বাঙালিরা নাই, এই উৎসবে আমাদের যারা ছোট ক্ষুদ্র জাতি গোষ্ঠী তারাও অংশগ্রহণ করেছে। এই উৎসবে ধর্মনিরপেক্ষ, ধার্মিক, আস্তিক, নাস্তিক, সনাতন ধর্মাবলম্বী, বৌদ্ধ ধর্মাবলম্বী এমন সকলে অংশগ্রহণ করেছে। এই যে সকলের অংশগ্রহণ করার মধ্য দিয়ে যে গোষ্ঠীটা তৈরি হয়, এটাকে জাতি বলে না, এটাকে একালে আর জাতি বলা হয় না, এটাকে বলা হয় রাজনৈতিক জনগোষ্ঠী। আমরা একটা পলিটিক্যাল কমিউনিটি। এই পলিটিক্যাল কমিউনিটি কিন্তু ঐতিহাসিকভাবে 5ই অগাস্টে বিশ্ব ইতিহাসে প্রবেশ করেছে। এই অর্থটা বুঝতে হবে আপনাদেরকে। এটা নতুন বাংলাদেশ, এবং এই বিশ্ব ইতিহাস এসে প্রবেশ করেছে বলবার জন্যে আমি কিন্তু বাংলাদেশ, আমার এই বাংলাদেশে সকলেই আছে, কাউকে বাদ দিয়ে কিন্তু বাংলাদেশ হবে না। এবং সকলকে যখনই নিয়ে আমি যখন আমার রাষ্ট্রকে কল্পনা করি, এটাকে বলা হয় রাজনৈতিক জনগোষ্ঠী। এই রাজনৈতিক জনগোষ্ঠীর কাজ হচ্ছে বিশ্ব রাষ্ট্র সভা। এই জন্য হুমায়ুন কবির থাকলে আমি বুঝাতাম, উনি দীর্ঘকাল তারা ছিলেন, তারা তো যে কথা বলে গেলেন তিনি তো সেটা তো হাজির করতে পারেন নাই তারা আন্তর্জাতিকভাবে। এই দায়িত্বতে ছিল তাদের দীর্ঘকাল। তাহলে এই যে রূপটা, বাংলার যে নতুন যে রূপ, এই নতুন রূপটা হাজির করাটা আমাদের প্রধান কাজ। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নম্বর। খুব আমি পয়েন্ট বাই পয়েন্ট কথা বলছি। 3 নম্বরটা হচ্ছে আপনারা বিপ্লব কথাটা ব্যবহার করছেন। আমরা কিন্তু গণ অভ্যুত্থান হয়েছে, বিপ্লব কিন্তু হয়নি। ফলে এখনকার যে লড়াই হবে, সাংস্কৃতিক লড়াই, এটা হবে যেটা অপূর্ণ, যেটা আমরা করতে পারিনি, এটাকে সম্পূর্ণ করার লড়াই। ফলে সাংস্কৃতিক যে লড়াই সংগ্রামটা, তার মধ্যে থাকবে আগামী দিনে আমরা কি করে বৃহত্তর লড়াইয়ের জন্য আমরা তৈরি হবে। সাংস্কৃতিক আন্দোলন, সেই বৃহত্তর লড়াইয়ের জন্য আমাদেরকে তৈরি হতে হবে। এখন সেই বৃহত্তর লড়াইটা কি? সেই বৃহত্তর লড়াইটা হচ্ছে নতুন গঠনতন্ত্র প্রণয়ন করা। প্রথম থেকেই এই তরুণ ছাত্ররা দাবি করেছে যে বাংলাদেশের জন্য একটা নতুন গঠনতন্ত্র দরকার, আইন না। সংবিধান মানে আইন। আমরা কিন্তু ঔপনিবেশিক শাসক না। ইংরেজ আইন প্রণয়ন করে আর জনগণ গঠনতন্ত্র করে, এই পার্থক্য মনে রাখবেন। যখন আপনি সংবিধান বলবেন, তার মানে আপনি একটা ঔপনিবেশিক শাসক। আপনি লুটেরা মাফিয়া শ্রেণীর পক্ষে আপনি একটা শাসনতন্ত্র বানাবেন, একটা আইন দিয়ে গরিবদেরকে শোষণ করবেন, সাধারণ মানুষকে শোষণ করবেন, আগের মতোই চলবেন। আর গঠনতন্ত্র মানে জনগণ নিজেরা অংশগ্রহণ করে, তারা কি করে একসঙ্গে বাস করবে, পরস্পরের সঙ্গে তাদের সম্পর্ক কী হবে, এটা তারা তৈরি করে। এটা তৈরি করতে গিয়ে তারা সংস্কৃতির দিকে তাকায় এবং সংস্কৃতিকে তারা কী করে, তারা বোঝার চেষ্টা করে। সেখান থেকে তারা শিক্ষা নেয়, যেটা বর্জনীয় সেটা বর্জন করে, আরও বৃহত্তর যে জনগোষ্ঠী গড়বার কথা এটা তারা করে। ফলে এটা রাজনৈতিক জনগোষ্ঠী। তাহলে আমরা সে রাজনৈতিক জনগোষ্ঠী করবার একটা বড় উদাহরণ, নজির এই গত 2টো উৎসব একসঙ্গে করে এই সরকার দেখিয়েছে। সেটা কী ছিল? চৈত্র সংক্রান্তি এবং নববর্ষ। এখানে সাংবাদিক ভাইরা আছেন, আমি অধিকাংশ পত্রিকা দেখেছি, অধিকাংশ পত্রিকা বুঝতে পারেনি এই অন্তর্বর্তীকালীন সরকার কি বার্তা জনগণকে দিতে চাইছে। প্রত্যেকে বলছে এটা নববর্ষের উৎসব, ওটা কোথাও নববর্ষের উৎসব কথা বলা হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে 2টো দিনই ছিল, চৈত্র সংক্রান্তি পালন করেছি, আমরা নববর্ষ পালন করেছি। এখন চৈত্র সংক্রান্তিটা কেন গুরুত্বপূর্ণ? কারণ চৈত্র সংক্রান্তি আমাদের সংস্কৃতির সঙ্গে যুক্ত। আমাদের কৃষকরা সংক্রান্তি করে, বৈশাখ মাস যখন আসে তখন চিত্রা নক্ষত্র, ওই যে নক্ষত্রের সঙ্গে যোগ, গ্রহের সঙ্গে যোগ, তাদের জীবনটা গ্রহ নক্ষত্রের সঙ্গে যোগ, ঠিক আছে? ফলে ওই যে নক্ষত্র সৌরমণ্ডলে যে রাশিটা চলে যায়, আপনার মেষ রাশিতে প্রবেশ করে, এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনের সঙ্গে ঋতুর পরিবর্তন হয়, এটা মনে রাখবেন। এই ঋতুর পরিবর্তনটা তারা উৎসব করে, এটা সংক্রান্তি। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো আমাদের সংস্কৃতিতে, এখানে যারা সংস্কৃতি করছেন তাদেরকে বলছি, আমাদের সংস্কৃতিতে ক্যালেন্ডার নেই, ক্যালেন্ডার নেই। আমাদের সংস্কৃতির ঋতু আছে, ঋতু ফিরে ফিরে আসে। আপনি যখন বৈশাখ করে বলেন সমস্ত আবর্জনা অতীতের ধুয়ে যাক, মুছে যাক, তার মানে আপনি আপনার ঐতিহ্য অস্বীকার করছেন, আপনার ট্র্যাডিশন অস্বীকার করছেন।
আপনার ধর্মকে অস্বীকার করছেন। ফলে পুরানো বলে কিছু নাই। এগুলো কলোনিয়াল আমল আমরা শিখেছি যে পুরানো সব আবর্জনা, পুরনো জিনিস সব খারাপ, এটাকে ফেলে দিতে হবে। এগুলো কলোনিয়াল মেন্টালিটি। ফলে এই যে সংক্রান্তি করার মধ্য দিয়ে আমরা নতুন যে সংস্কৃতির আমরা উদ্বোধন করলাম, এই উদ্বোধনের মানে হচ্ছে আমরা নতুনভাবে নিজেদেরকে জানার চেষ্টা করছি। কারণ আমাদের জনগণ, আমাদের জনগোষ্ঠীর জীবনটা কিসের সঙ্গে যুক্ত? গ্রহ নক্ষত্রের সঙ্গে যুক্ত। এই সিম্পলি এই যে বাজার ব্যবস্থার মধ্যে গড়ে ওঠা যে বিনোদন সংস্কৃতি, এটাকে আমরা সংস্কৃতি বলি না। ফলে সংস্কৃতির কিন্তু দুটো মানে আছে। একটা বিনোদন, যেটা কোম্পানিগুলো করে এবং বিনোদনের জন্য টাকা পয়সা করে, নাচা কুদা করে, সমস্ত কিছু করে, এটাকে সংস্কৃতি বলে না। সংস্কৃতি হচ্ছে সেটা যেটা আমার এই নতুন রাজনৈতিক জনগোষ্ঠী নির্মাণে যে সহায়ক হয়। ফলে নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে গ্রহ নক্ষত্রের সঙ্গে তার সম্পর্ক। আজকে একটা বাচ্চাকে যদি জিজ্ঞাসা করেন অশ্বিনী নক্ষত্র কোথায়, শুক্তারা কোথায়, সপ্তর্ষি মণ্ডল কোথায়, ওই বাচ্চা কিন্তু জানেন না। ওই বাচ্চা কিন্তু বলতে পারে না, সে আকাশের দিকে তাকান না, সেখানে ইলেকট্রিক পাতি দেখে। এই যে একটা প্রজন্ম গড়ে তুলছে, যে প্রজন্মের সঙ্গে প্রকৃতির সঙ্গে কোনো সম্বন্ধ নেই, গ্রহ নক্ষত্রের কোনো সম্বন্ধ নেই, তো একে দিয়ে আপনি কী রাজনৈতিক জনগোষ্ঠী গড়ে তুলবেন, কী রাষ্ট্র গড়ে তুলবেন? এটা তো সম্ভব না। ফলে যারা সংস্কৃতি করবেন এটা বুঝতে হবে যে চৈত্র সংক্রান্তি এই যে অন্তর্বর্তীকালীন সরকার করেছে তার তাৎপর্যটা শিক্ষার দিক থেকে কী, চেতনার দিক থেকে কী, এটা গুরুত্বপূর্ণ। 2 নম্বর খেয়াল করবেন যে সংক্রান্তিতে আমাদের গ্রামের মেয়েরা কী করে। আমাদের গ্রামের মেয়েরা 14 রকম শাক কোলায়। কীরকম শাক? অনাবাদী শাক, যে শাক আমি আবাদ করি না। কেন আবাদ করি না? কারণ এই যে নেয়ামত আল্লাহর তরফ থেকে আমরা পাই, এই যে ভাইরা বসে আছেন সব ইসলাম ধর্মাবলম্বী, আপনাদেরকেও বলছি, এই যে আল্লাহর থেকে যে নিয়ামতটা আপনি পান, এই সৃষ্টিটা আপনি পান, আপনাকে কোরআনে বলা হচ্ছে সৃষ্টিকে রক্ষা করা আপনার দায়িত্ব। এই সৃষ্টিকে রক্ষা করার দায়িত্ব, এই জন্য আপনাকে খলিফা বলা হয়েছে সূরা বাকারা। আপনারা কি সেই দায়িত্ব পালন করেছেন? আপনার ধর্মের কথা বলেন, আপনাকে এই দেশের জনগণকে এই যে বিষ ব্যবহার থেকে রক্ষা করেছেন? আপনারা বন রক্ষা করেছেন? আপনারা নদী রক্ষা করেছেন? আমাদের মিষ্টি পানি রক্ষা করেছেন? তো করেন নাই তো। তাহলে ধর্মের কথা কেন বলেন আমাদেরকে? ধর্মের কথা বলার মানে হচ্ছে যে আপনাকে যে দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠানো হয়েছে, এত বড় সম্মান দিয়েছে যে আপনি খলিফা, আপনি এই সৃষ্টি, তার যে সৃষ্টি তাকে রক্ষা করা আপনার দায়িত্ব। আপনার সংস্কৃতির মধ্যে গ্রহ নক্ষত্রের সঙ্গে সম্বন্ধ আছে, তো এই সংস্কৃতি রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনার নাই, আপনি নিচ্ছেন না ওটা। আপনি খালি পরকাল পরকাল করছেন। আমরা তো পরকালের জন্য বাঁচি না, আমরা তো বাঁচি ইহকালের জন্য। ইসলাম তো খ্রিশ্চানিটির পরে এসছে, খ্রিশ্চানিটি পরকালের কথা বলেছে, ইসলাম তো ইহলোকের কথা বলেছে। আপনি যখন মোনাজাত করেন, আপনি কি মোনাজাত করেন? আপনি বলেন আগে দুনিয়াতে কি বলে, ফির দুনিয়া হাসানা, তারপর ওয়াফির আখেরা হাসানা বলেন, বলে আখেরাতে কথা পড়ে, ওটা আল্লাহর উপর ছেড়ে দেন, ওটা সে বিচার করবে। কিন্তু আপনি সেই বিচার করতে বসে আছেন। আপনি জান্নাতের টিকিট দিচ্ছেন কাউকে, কাউকে জাহান্নামের টিকিট দিচ্ছেন বসে, এগুলো কি ধর্ম বলে? তার সংস্কৃতির ব্যাপারটা আসবে যখন আপনি সংস্কৃতির পুরোমাত্রা আপনি বুঝবেন এটা মানেটা কি, এটার সঙ্গে আমার ধর্ম যুক্ত, এটার সঙ্গে আমার সংস্কৃতি যুক্ত। এবং এই যে তৌহিদের কথা বলি, তৌহিদ হচ্ছে সমষ্টিগত চেতনা, যে একটা রাজনৈতিক জনগোষ্ঠী গড়ে তুলতে হলে আমার একটা তৌহিদি চেতনা লাগবে। আমি এক, আমরা সকলে মিলে এক, এই উপলব্ধি লাগবে। এই তৌহিদের চেতনা, ওই একটা বেদুইনদের যে জগতে আমাদের রাসূল যিনি এটা প্রমাণ করেছিলেন যে সমস্ত বিভক্ত ট্রাইবে ট্রাইবে যুদ্ধ, হানাহানি, মেয়েদেরকে মাটিতে পুঁতে ফেলা, এটা চলবে না। আমরা সকলে এক, আদম হাওয়ার সন্তান, একই প্রজাতি, আমরা একসঙ্গে বাস করব। আমাদের একটা বিশ্ব সমাজ আমরা তৈরি করব, একটা উম্মাহ তৈরি করব। এই হলো তৌহিদের মানে। তো এই তৌহিদের মানে করতে গিয়ে আমি তো ক্ষুদ্র জাতির সাথে তাকে বাদ দিয়ে দিচ্ছি, ও তো সে একের অন্তর্গত। আল্লাহ কি তাকে সৃষ্টি করে নেই? আমি তো হিন্দুকে, সনাতন ধর্মীকে বাদ দিচ্ছি, বৌদ্ধকে বাদ দিচ্ছি, নাস্তিককে বাদ দিচ্ছি, তো আল্লাহ কি তাদেরকে তৈরি করে নেই? তাদের জন্য কি বলছি, এবার তুই হিন্দু, কালকে থেকে তুই সূর্য বন্ধ বলেছি কিনা বলেন? বলে তো নাই। তাহলে তার যে গুণাবলী, তার যে গুণা, তার যে সাফায়েত, তার সে গুণাবলী আয়ত্ত করাই কিন্তু ধর্ম আমার। ইসলাম একটা বিপ্লবী ধর্ম, মানুষের মহিমাকে সে একদম ঊর্ধ্বে তুলে ধরে। এটা হচ্ছে আমাদের সংস্কৃতি। তাহলে আমার সংস্কৃতির মধ্যে যেমন এই গ্রহ নক্ষত্র থাকবে, তেমনি আমার ধর্ম থাকবে। আমি সে ধর্ম এই আগের মতো পরিচয়বাদ না, যে আমি মুসলমান তুমি হিন্দু, না, এটাকে পরিচয়বাদ বলে, এটাকে বলে জাতিবাদ। এই জন্য জাতিবাদের যুগ আমাদেরকে অতিক্রম করে যেতে হবে। 3 নম্বর যে অনাবাদী শাকের কথা বলি, দেখুন, আবাদি একটা আমি চাষ করি,
আমি যখন আবাদ করি তার মানে আমি সৃষ্টির অন্যান্য যে সকল প্রাণী অন্যান্য জিজ্ঞাসা আপনা আপনি হতে পারত সেটা করছি না, আমি করছি যেটা আমার চাহিদা মেটা। এই জন্য অনাবাদী শাকের হিসাবটা বছর শেষে নিতে হয়। গ্রামে যাবেন দেখবেন যে মেয়েরা শাক কুড়াতে বেরিয়েছে সকালবেলা, কারণ এই শাক যদি তারা খুঁজে না পায়, গিমার শাক পেলাম না কি হেলেঞ্চা পেলাম না, ও বুঝতে পারে যে কৃষিকাজ ঠিক মতো হয়নি, সে কৃষিকাজকে ঠিক করে। কিন্তু গ্রামে গেলে আপনি দেখবেন এই শাক এখন আর পাওয়া যায় না, পাওয়া গেলে ওটা খাওয়া যায় না। কেন? ওটা বিষাক্ত। এই বিষ কোত্থেকে আসছে? কোম্পানির কাছ থেকে আসছে। বিদেশি কোম্পানিগুলো আমাদের এখানে বিষ বিক্রি করছে আর লাভ করছে, এবং সেই বিষে সমস্ত দেশ বিষময় হয়ে গিয়েছে। ডক্টর ইউনূস বিদেশ থেকে বিনিয়োগ আনছেন, আমি তাকে একটা পোস্টে সাবধান করেছি, বিনিয়োগ আনা মানেই কিন্তু ভালো না। এই কোম্পানিগুলো কিন্তু আমার মাটি নষ্ট করেছে, আমার পানি নষ্ট করছে, এবং তার কোনো ব্যবস্থা, এই পরিবেশগত কোনো ব্যবস্থা, সাংস্কৃতিক দিক থেকে আমার সংস্কৃতি রক্ষা করবার কোনো ব্যবস্থা তিনি কিন্তু করেন নাই। তার আগে কিন্তু বিদেশ থেকে আনছেন, এনে বলতেছে তোমাদের জন্য আমরা এক্সপোর্ট প্রসেসিং জোন বসাই দিতেছে। এক্সপোর্ট প্রসেসিং জোন মানে যেখানে রাষ্ট্র তার আইন কাজ করে না, মানে রাষ্ট্রের মধ্যে বিদেশির জন্য একটা রাষ্ট্র দিয়ে দেওয়া। এই এক্সপোর্ট তো আমাদের এখনও আছে, এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করছি। আমাদের গার্মেন্টগুলো বিদেশ থেকে কাপড় আনে, বানায়, কম দামে বিদেশে বেচে। আর কি করে? এখানে সস্তা শ্রম শোষণ করে, শ্রমিকরা তো কিছু পায় না, মাসে সেটা বেতনও পায় না। তো বিনিয়োগ আসলেই ভালো হবে জনগণের জন্য, এটা তো সত্যি কথা নয়। তাহলে আমরাও তাদের কাছে দাবা করছি যে যদি আপনি সত্যিকার অর্থে একটা এই গণ অভ্যুত্থানের পরে আমরা যে সত্যিকারের একটা নীতি তৈরি করতে চাই, আমাদের বিনিয়োগ লাগবে অবশ্যই, কিন্তু সবার আগে লাগবে আমাদের এখানকার সেই বিনিয়োগকে ইতিবাচকভাবে ব্যবহার করবার নীতি, একটা শক্তিশালী পরিবেশ নীতি এবং একটা শক্তিশালী আমাদের এই কৃষি রক্ষা করবে একটা নীতি। এগুলো আমাদের না, এগুলো আমাদের সংস্কৃতির অংশ। ফলে আমি এই কথা বলবো, যেহেতু আমি মনে করি যে আমাকেও যেতে হবে, আমাকে ক্ষমা করবেন, আমাকে যেতে হবে, এবং আমি একটু দুর্মুখ, আমাকে ডাকবেন না, আমি খুবই দুর্মুখ। কারণ আমি দুর্মুখের জন্য কিন্তু এই লড়াই এসেছি, দীর্ঘ বছর অনেক সাফার করেছি, কিন্তু দয়া করে আমাদেরকে এনে কখনো অপমান করবেন না, ওকে? এবং আমরা মনে করি যে আমি তার কথা শুনতে চেয়েছি, আমি তাকেও শুনতে চেয়েছিলাম, কারণ আমাদের কথা বলতে চাই। এই কথা বলার মধ্য দিয়ে কিন্তু আমরা রাজনৈতিক জনগোষ্ঠী হয়ে উঠি। তেমনি আমার পাশে ফাতেমা বসছে, তার আমি অসম্ভব তার ভক্ত। আজকে যে নজরুল একবার শ্যামার সঙ্গীত লিখেছে, একবার কীর্তন গেয়েছে, তার তো প্রচুর তার গান আছে, বিচিত্র বিভিন্ন। তো উনি মুসলমান বলে উনি গ্রহণযোগ্য, রবীন্দ্রনাথ গ্রহণযোগ্য না, এটা কী করে হতে পারে? হতে পারে? রবীন্দ্রনাথ তো যদি আপনি তাকে যদি খালি যদি একটা আরবি ফার্সি শব্দ থাকতো, ওকে তো রুমি বানাইতেন। তার মধ্যে যে তুমি, যে যাকে তুমি তুমি করে যে গান লিখতে, ওটাকে আল্লাহকে উদ্দেশ্য করে লেখা বলা হয়েছে। উনি তো সাংঘাতিক এরকম পারস্যের ভক্ত ছিল, এদের পার্সিয়ানদের মতন, এই ইরানিদের মতন উনি পোশাক কিনতে পারছেন। তো উনি হিন্দু বলে খারাপ হয়ে গেছেন, এটা কেমন কথা? তাহলে এগুলো তো বাদ দিতে হবে, এসব সংকীর্ণতা, মানসিক সংগীত বাদ দিতে হবে। আমরা প্রমাণ করেছি আমাদের সংস্কৃতিতে নজরুল শ্যামা সঙ্গীত, দুর্দান্ত শ্যামা সঙ্গীত তিনি গেছে। আমি আছে ফাতেমার পাশে, তিনি বলতে পারবেন, দুর্দান্ত তার কীর্তন, অসাধারণ তার কীর্তন। আমরা এমন কিছু গান তিনি লিখেছেন যেটা ফিলোসফিক্যালি বিবেকানন্দকে সমালোচনা করেন। এর একটা গান আছে, অরুণকান্তি কেব যোগী ভিখারি। বা তুমি যোগী হয়েছে কি জন্য? আমি তো রাধাকৃষ্ণের দেশ, আমি তো রাধাকে চিনি, গোয়ালিনীকে চিনি, আমি তো এই তোমার মতো এই যোগী চিনি না। এই যে লিখবার শক্তিশালী ফিলোসফিক্যাল ট্রেডিশন বাংলায় রয়েছে, এই শক্তিশালী ট্রেডিশনকে আমাদেরকে ধারণ করতে হবে। যখনই আমরা এটা ধারণ করতে শিখব, তখনই আমরা দেখব যে আমরা একটা শক্তিশালী রাজনৈতিক জনগোষ্ঠী হিসাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হব। আমাদের লড়াই শেষ হয় নাই। ফলে আমাদের মতো দুর্মুখদের কথা আপনারা শুনবেন আরও যতদিন আমরা বেঁচে থাকি, এবং অন্তত আশা করি দোয়া চাই আপনাদের কাছে। এবং যদি আমি একটু কঠোর কথা বলে থাকি, আপনারা আমাদেরকে ক্ষমা করবেন। কিন্তু আমরা এই মধ্য দিয়ে যেন পরস্পরকে চিনি, পরস্পরকে জানি, এবং আমাদের ক্ষোভ, আমাদের কষ্ট এবং আমাদের আকাঙ্ক্ষা এবং বাসনা, এটাও যেন আমরা বলতে পারি। শেষ যে কথাটা, কেন আমি বারবার গণ অভ্যুত্থানে জোর দিচ্ছি, বিপ্লব বলছি না। বিপ্লবের মানে হচ্ছে যে সে বিদ্যমান আইন বা সংবিধানকে সে বাতিল করে, নতুন আইন বা নতুন ব্যবস্থা সে পত্তন করে। এই গণ অভ্যুত্থান আমাদেরকে নতুন রাষ্ট্র গঠনের দিকে নেয়। এই গণ অভ্যুত্থান শেষাবধি শেখ হাসিনার যে ফ্যাসিস্ট সংবিধান, এটাকে বহাল রেখেছে।
এটাকে বহাল রাখাটাকে আমি ঠিক বলে মনে করি না, এবং এই সংবিধানের অধীনে যে সরকার, এটাকে আমি বৈধ সরকার বলে মনে করি না। আমি জনগণের কথা বলি, জনগণের পক্ষে কথা বলি, এই সরকারের পক্ষে সবসময় থাকবো, কোনো প্রশ্ন আসে না। সকল প্রকার ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে, এবং বাংলাদেশকে ফ্যাসিস্ট রাষ্ট্র থেকে একটা সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ। আমি শেষ একটা কথা ভুলে গেছি, সরি, আর একটা মিনিট সময়। সেটা হলো এই, আপনার মনে রাখবেন যে সংস্কৃতি সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন দার্শনিক রুশো। তিনি বলেছিলেন যে ওই প্যারিস শহরে যারা থিয়েটার করতো, নাটক করতো, তিনি বলছেন এগুলো কিন্তু সংস্কৃতি না। মানে গান গাইলে এটা সংস্কৃতি হয় না। সংস্কৃতি হলো সেটাই যেটা একটা গণ উৎসব হয়। গণ উৎসবটা দরকার, এটা জনগণ যেখানে অংশগ্রহণ করে। সেই গণ উৎসবটা কেন ইম্পর্টেন্ট? গণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের জন্য গুরুত্বপূর্ণ। এই জন্যে সেখানে আমরা ব্যক্তি, আমি একটা নিঃসঙ্গ ব্যক্তি সমাজে, কিন্তু উৎসবের মধ্যে গিয়ে আমি তখন সমষ্টিকে উপলব্ধি করি। আমি যে সকলের অন্তর্গত, সকলের মধ্যে বাস করি, সকলে আমার মধ্যে বাস করে, এটা আমি উৎসবের মধ্যে, গণ উৎসবের মধ্যে এটা আমি উদযাপন করি। তিনি বলছেন, জেন-জাক রুসো, আপনারা শুনেছেন, যিনি খুব বিখ্যাত বই তার সোশ্যাল কন্ট্রাক্ট, তিনি আর্গু করছেন, এই বইতে না, তার একটা বইতে তিনি আর্গু করছেন যে এই ধরনের গণ উৎসব যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র আমরা গঠন করতে পারবো। কারণ গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করার মানে হচ্ছে ব্যক্তি সমষ্টিকে উপলব্ধি করে, সে সমাজের অন্তর্গত, এটা সে উপলব্ধি করে, তার শাহাদা হয়, তার উপলব্ধি হয়, সে সাক্ষ্য দিতে পারে আমি সমষ্টির অন্তর্গত। আর সমাজও বুঝতে পারে ব্যক্তি সমাজের গুরুত্বপূর্ণ। ফলে ব্যক্তির নাগরিক অধিকার, ব্যক্তির অন্যান্য যেসব অধিকার, সেটা সমাজ রক্ষা করে, এবং রাষ্ট্রকে একটা প্যারাসিটিক, একটা পরজীবী শক্তি আকারে জনগণকে দমন করা, পীড়ন করা, বিভিন্ন আইনের মাধ্যমে তাকে হয়রানি করা, এটা রাষ্ট্র আর করতে পারে না। ফলে আসুন আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলি, একটা নতুন গণতান্ত্রিক গঠনতন্ত্র আমরা প্রণয়ন করি, এবং সেটা করবার দিকে আমরা একটা শক্তিশালী সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলি। আমার এই শহরে আসলে আশা হচ্ছে, আমি চট্টগ্রামে বড় হয়েছে এবং আমার সমস্ত কার্যক্রম চট্টগ্রাম ঢাকা মিলিয়ে, কিন্তু এই শহরে আমি একেবারে পার্মানেন্টলি এসেছি। সেটা হচ্ছে যে এই বিপ্লব পরবর্তী সময়, ফলে এই যে শহর, এটা এই গণ অভ্যুত্থানের পরে যে শহরটা তৈরি হয়েছে, সেটা আমাকে নতুন করে কাজ করার সুযোগ করে দিয়েছে। সেই সুযোগের জায়গা থেকে আমি বর্তমানে বাংলাদেশ ফিল্ম সার্টিফিকেশন বোর্ড, যেটা আগে আমাদেরকে বলা হতো আমাদের সেন্সর বোর্ড, তো সেই ফিল্ম সেন্সর বোর্ড যেটা আমরা প্রথম জয়েন করি, তারপর আমরা এটা 3 দিনের মধ্যে এটাকে সার্টিফিকেশন বোর্ডে আমরা রূপান্তর করি, এবং পরবর্তীতে আমি বাংলাদেশ চলচ্চিত্র টেলিভিশন ইনস্টিটিউট, যেটা সেটা গভর্নিং বোর্ডের মেম্বার হয়ে এখন একাডেমির দায়িত্ব পালন করছি। আমি সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা বলবো, সেটা হচ্ছে যে আমাদের গত 6 মাসের অভিজ্ঞতায় কিছু কিছু বিষয় আমাদের, যেহেতু একটা নতুন পরিবেশে, নতুন সামাজিক সাংস্কৃতিক পরিমণ্ডলে আমাদের কাজ করতে হয়েছে, সেক্ষেত্রে আমরা অনেকগুলো বিষয় আসলে নতুনভাবে আমরা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। যে বিষয়টা এখানে বলছে যে এটা ঠিক যে আমি ফারুকের সাথে একমত যে জাতীয় বা জাতীয়তাবাদ, এই বিষয়গুলো আসলে এখন অনেক কিছু ঠুনকো হয়ে গেছে। এগুলো কিছুদিন আগে আমাদের কাছে খুব স্ট্রংলি থাকতো। আজকে সারা পৃথিবীর যে সাংস্কৃতিক পরিবেশ, সেখানে আসলে এই ধরনের ন্যাশনালিস্ট পয়েন্ট অফ ভিউতে কোনো কিছুতে দাঁড়িয়ে থাকা এটা খুবই জটিল। তো সেই বাস্তবতায় আমার কাছে মনে হয় কি, আসলে আমাদের সংস্কৃতির একটা বড় দুর্বলতা জায়গা হচ্ছে যে আমাদের মানবিক সংস্কৃতির চর্চা করা। মানে আমরা যে বিষয়গুলো বলি যে আমাদের মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, এই বিষয়গুলোর প্রতি আমাদের আসলে একটা বড় ধরনের পরিবর্তন ঘটে গেছে, যেটা আমরা আসলে কখনো হয়তো আগ থেকে আইডেন্টিফাই করি নাই। যেমন আমরা মনে করছি যে 5ই আগস্টের পরে যে নতুন বাংলাদেশের সূচনা, সেখানে আগের সব কিছু মুছে যাবে, সামনে সব কিছু নতুন করে তৈরি করতে হবে। কিন্তু এটা আসলে এভাবে কতটুকু সম্ভব আমি আসলে মনে করি, আমার কাছে মনে হয় না। কারণ আমরা মানুষগুলো কিন্তু সেমই আছি, এবং আমাদের মধ্যে যে চর্চাগুলো গত 20-25 বছর ধরে তৈরি হয়েছে, সেগুলো যে হঠাৎ করে 5-6 মাসে আসলে কেটে যাবে তা কিন্তু না। হ্যাঁ, যেমন একটা উদাহরণ বলি, আমাদের রিসেন্টলি ঈদের ছবিতে আমরা কিছু কিছু বিষয় দেখেছি। আমরা যখন সার্টিফিকেশন বোর্ডে কাজ করে, আমি এই নতুন যে সার্টিফিকেশন, সেখানে যে বিধিমালা তৈরি হচ্ছে, সেখানে টেকনিক্যাল কমিটির লোক আমরা নতুন করে কিছু জিনিস সেখানে যুক্ত করেছি। আমরা দেখলাম যে
আমাদের কিছু ডেফিনেশনস আসলে আমরা মানে চেঞ্জ করতে পারছি না। যেমন দেখা যাচ্ছে যে আমরা যে নৃশংসতা, ভায়োলেন্স এবং ধর্ষণ, রেপ, অশ্লীলতা এগুলো নিয়ে যে আমরা কমেন্টগুলো করি, সেগুলোর এক ধরনের জায়গায় আমাদের কিছু সমস্যা তৈরি হয়েছে, যে আমাদের দর্শকের চাহিদা অনুযায়ী বিষয়গুলো তৈরি করা হচ্ছে, কিন্তু দর্শককে এগুলো যখন আমরা রেস্ট্রিক্টেড করছি তখন দর্শকে আমাদেরকে উল্টো দোষারোপ করছে। আবার দেখা যাচ্ছে আমাদের এই ধরনের সামাজিকভাবে যখন ঘটনাগুলো হয়, যে কোনো জায়গায় যদি খুব নৃশংসভাবে কোনো ধরনের হত্যাকাণ্ড হয়, নৃশংসভাবে যখন কোনো ধরনের রেপ বা এই ধরনের কোনো সেক্সুয়াল অফেন্স হয়, তখন আমরা পত্র পত্রিকা এবং সমস্ত কিছুর মধ্যে খুব সোচ্চার হয়ে উঠি। কিন্তু যে জিনিসটা সমাজে আছে সেই জিনিসটা চলচ্চিত্র দেখানো হচ্ছে, এবং দেখা যাচ্ছে চলচ্চিত্র সেটাকে আবার প্রমোট করছে, এবং সেটা চলচ্চিত্রে যদি দেখা না যায় ঠিকঠাক, তাহলে দর্শক আবার রিয়্যাক্ট করছে। তখন আমার কাছে আসলে প্রশ্ন, যে আমরা যে সমাজের কথা চিন্তা করছি, সেই সমাজে আসলে এই ধরনের বিষয়গুলোকে কিভাবে আসলে আমরা অ্যাড্রেস করব। আমরা নীতিমালায় যখন যাই তখন আমরা অনেকগুলো জিনিসকে আমরা অ্যাড্রেস করি। যেমন একটা সময় আমাদেরকে বলা হতো যে আমরা ভায়োলেন্সকে সেন্সর করছি, আমরা অশ্লীলতাকে সেন্সর করছি, কিন্তু এর বাইরে অনেকগুলো ডেফিনেশনস আছে। হ্যাঁ, যেমন ধরেন আপনার আমাদের নারীর প্রতি সহিংসতা, হ্যাঁ, আমরা গ্রেডিং দিয়ে দিলেও কিন্তু এই বিষয়গুলো এতটা জাস্টিফাইড হয় না। যেমন ধরেন শিশুর প্রতি আপনার চাইল্ড অ্যাবিউজের কিছু বিষয় থাকে। তো আমাদের যেটা অভিজ্ঞতা দেখলাম সেটা হচ্ছে যে আসলে যে ধরনের মানসিক পরিবর্তন বা মানবিক পরিবর্তন আমাদের হওয়ার দরকার ছিল, সেটা কিন্তু আসলে ওই চর্চাটা কোথাও হচ্ছে না। এবং সেই জায়গায় আমার কাছে মনে হয় কি, যে আমাদের আজকের যে আলোচনা, যে বিশাল একটি সাংস্কৃতিক চিন্তার একটা পরিবর্তন দরকার, একটা সাংস্কৃতিক কাঠামো তৈরি করা দরকার, সাংস্কৃতিক একটা বৈপ্লবিক বিনির্মাণ করা দরকার। সেই যৌক্তিকতার জায়গায় আমার কাছে মনে হয় রাষ্ট্রকে অনেক বেশি সচেতন হতে হবে এবং অনেক বেশি পরিমাণ আসলে ভূমিকা রাখতে হবে। আমার কাছে এখনো মনে হয় আমরা খুব বেশি আসলে চেঞ্জ হই না। হয়তো দেখা যাচ্ছে একদল চলে গেছে, আরেক দল আছে, কিন্তু যে কাঠামোর কথা আমরা বলছি, যে ফ্যাসিবাদের কথা আমরা বলছি, যে অগণতান্ত্রিক বা অমানবিক রাষ্ট্র ব্যবস্থার কথা আমরা কিছুদিন আগে ফেস করছি, হ্যাঁ, সেটা কিন্তু এখনো চলমান। সো আলটিমেটলি যেমন এটা আমরা সাংস্কৃতিক পরিমণ্ডলও সেম সিচুয়েশনটা দেখি, ফলে সাংস্কৃতিকভাবেও যে কিছু কিছু বিষয় চেঞ্জ হচ্ছে, সেটা আমি আসলে খুব বেশি পার্থক্য দেখি না। মানুষের মধ্যে এখনও টক্সিকেশন বেশি, অনেক ধরনের অ্যাগ্রেসিভনেস বেশি, এবং একটা যেমন আমরা যখন প্যালেস্টাইনের হত্যাকাণ্ড নিয়ে বলি তখন আমরা অনেক বেশি মানবিক হই, কিন্তু দেখা যাচ্ছে আমাদের পাশে যখন একটা হত্যাকাণ্ড ঘটে সেটার ক্ষেত্রে আমরা পুরোপুরি ইগনোর করি। তো আমাদের কাছে মনে হচ্ছে আমরা লক্ষ লক্ষ লোক মারা যাবে বা হাজার হাজার লোক মারা যাবে, শত শত লোক মারা যাবে, এটা খুব নিত্য নৈমিত্তিক একটা সাধারণ ব্যাপার। আমাদের সংবেদনশীলতা নষ্ট হয়ে গেছে, এবং সেই জায়গা থেকে আমাদের মনে হয় যে সাংস্কৃতিকভাবে আমাদের মানুষের মধ্যে সংবেদনশীলতা, মানবিক মূল্যবোধ, এই বিষয়গুলোকে অনেক বেশি ফোকাস করা দরকার। সেই জায়গায় আমার কাছে মনে হয় যে বাজার সংস্কৃতি থেকে কিছু টিকে আমাদের বেরিয়ে সরকারের কিছু নীতিমালা দরকার, সরকারের কিছু আয়োজন দরকার, যেই জায়গা থেকে একটা সুস্থ স্বাভাবিক একটা সামাজিক মর্যাদাবোধ সমাজ তৈরিতে বা সাংস্কৃতিক পরিবেশ তৈরিতে আমরা যাতে একটা গঠনমূলক ভূমিকা রাখতে পারি, সেই বাস্তবতা আমি আমার আলোচনা শেষ করছি। আমার মনে হয় এই জায়গাটা অনেক বেশি দরকার। এইখানে আমি মনে করি যে আমাদের সবারই আসলে অনেক বেশি সচেতন এবং সংবেদনশীল হওয়া দরকার। ধন্যবাদ সবাইকে। ল্যান্ডসেটের একটা গবেষণা দেখা যায়, ল্যান্ডসেটটা হচ্ছে মেডিকেল রিসার্চের সবচেয়ে বড় জার্নাল। এখানে দেখা গেছে পৃথিবীতে 1 বিলিয়ন মানুষ পুষ্টিহীনতায় ভুগছে বিশ্বব্যাপী। সেটা প্রায় পৃথিবীর জনসংখ্যা প্রায় 15%। আর পৃথিবীর 2 বিলিয়ন মানুষ অতিরিক্ত খাদ্য গ্রহণের কারণে পুষ্টিহীনতায় ভুগছে। অতিরিক্ত খাবার এবং রং খাবার কিন্তু মানুষের শরীরে পুষ্টিহীনতা নিয়ে আসে। এবং আমরা যদি দেখি আজকে পৃথিবীর 70% মানুষ নিয়মিত মেডিসিন নিচ্ছে, এবং পৃথিবীর বয়স্ক মানুষের মধ্যে প্রায় অর্ধেক মানুষই ডায়াবেটিস ও প্রিডায়াবেটিসে আক্রান্ত। এবং আমি যদি আরো এগিয়ে দেখি, পৃথিবীর প্রায় 1/3 মানুষ হার্ট অ্যাটাক বা স্ট্রোকে মারা যাচ্ছে। আমি যদি একটু পিছনে গিয়ে দেখি, এখন থেকে 50 বছর আগে বা 40 ইয়ার্স আগে ক্যান্সার ছিল 3 থেকে 4%।
সেই ক্যান্সার রেট আজকে পৃথিবীর 4 জনে 1 জন ক্যান্সারে মারা যাচ্ছে। মানে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি আমরা হারিয়ে ফেলেছি। আজকে টেকনোলজি এসছে, পৃথিবীর প্রত্যেকটা সেক্টরে এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা আজকে সংস্কৃতি নিয়ে কথা বলছি। আজকে আমরা টেকনোলজি এআই চলে এসে পৃথিবীটাকে পুরো চেঞ্জ করে দিচ্ছে, কিন্তু আমরা কি করছি? আমরা পিছনে যাচ্ছি আমাদের স্বাস্থ্যের দিক থেকে। আজকে ওষুধ খাচ্ছি একটা, কালকে খাচ্ছি 2টা, আর কয়েক বছর পরে সেটা আমার, যেমন সঞ্চালক বলছিলেন, আমার পানের বাটার মতো ওষুধের বাটা নিয়ে আমার জীবন শেষ করতে হচ্ছে। কিন্তু পৃথিবী কিন্তু গবেষণা করছে মেডিকেল সায়েন্সের এই যে দিকটাতে কিভাবে কন্ট্রিবিউট করা যায়। গবেষণা দেখা যায়, যদি একটা মানুষকে, আমি যদি একটা ইউকে একটা গবেষণা নিয়ে কথা বলি, একটা মানুষকে যদি 7 দিন, ডক্টর টাইলর, উনি নিউক্যাসল ইউনিভার্সিটির, উনি দেখিয়েছে একটা মানুষকে যদি 7 দিন শর্করা কমিয়ে একটু তার এক্সারসাইজটা অ্যাড করে তার সুস্থ জীবন থাকতে পারে, 7 দিন পরে তার মেডিসিন ছাড়াই সুগারটা কমপ্লিটলি ফ্ল্যাটে রাখতে পারে। এবং আমেরিকাতে একটা গবেষণা দেখা গেছে, যদি সেটা 6 উইকস করতে পারে তাহলে ডায়াবেটিসকে সম্পূর্ণ রিভার্স করা সম্ভব। এবং আমার আমেরিকান সেন্টারে, নিউ ইয়র্ক এবং টেক্সাসে, আমি 2 জায়গায় আমার সেন্টার আছে। আর বাংলাদেশে গত কয়েক বছরে আমি সেন্টার করে দেখিয়েছি যে আমি 15টা ব্যাচ শেষ করেছি, 15টা ব্যাচ, যেখানে 100% মানুষ ডায়াবেটিস থেকে বেরিয়ে আসছে। কিন্তু তারপরেও আমরা আমাদের অসুস্থ হব, ওষুধ নিব, নিজেকে চেঞ্জ করছি না, গভর্নমেন্ট থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে না, আমরা সচেতন হচ্ছি না। আমরা ওষুধ একটার পর 2টা, 2টার পরে 5টা, এরপর 10টা, এরপর সার্জারি, জীবন শেষ করছি মোহ রোগ নিয়ে, জীবনের সব কিছু শেষ করে নিঃস্ব হাতে বিদায় নিচ্ছি। একটা মানুষ যখন বয়স হবে, হি শুড বি দ্য এক্সাম্পল অফ দ্য পিপল অ্যাজ ফর দ্য উইজডম অ্যান্ড ফর দ্য স্যাম্পল অফ লাইক এ ক্যারেক্টার দিয়ে আমরা তাকে ফলো করবো। কেমন জীবন শেষ করে মানুষ নিজের ব্রেন হারিয়ে ফেলে। আমরা পৃথিবীর ইতিহাস দেখি, মানুষ যখন বয়স হয় সে মেধাবী হয়, উইজডম বাড়ে, মানুষকে গাইড করে, কিন্তু আমরা সেই জিনিসটা থেকে আমরা সরে আসছি। এখন আজকের প্রোগ্রামে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, প্রত্যেক রোগ নিয়ে গবেষণা হচ্ছে, পৃথিবী এগিয়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশ এখনো কেউ অসুস্থ হলে ওষুধ খাওয়ার পরে আর বাকি কিছুই করার চিন্তা করে না। এখানে সরকারের, আমরা আজকে আমি জানতে চাই, সরকারের পক্ষ থেকে যদি আজকে নিরাপদ খাবারের, যেমন নিরাপদ সড়কের জন্য আন্দোলন হচ্ছে, নিরাপদ খাবারের জন্য একটা আন্দোলন দরকার। ব্যক্তি থেকে, সরকার থেকে, সব দিক থেকে প্রয়োজন। একটা মানুষের স্বাভাবিক জীবন হচ্ছে শুধু খাবার, ঘুমানো না। আমরা যখন বড় হয়েছি, আমাদের মাঠ ছিল, ঘাট ছিল, কাজ করার ছিল। এখন অফিস, বাসা, কাজ, গাড়ি শেষ। মানুষের দরকার একটা রিক্রিয়েশন দরকার হয়, এটা পার্ট অফ হিউম্যান বিং, লাগবেই। সেটা আমাদের শহরে একটা পার্ক দরকার, রিক্রিয়েশন এনভায়রনমেন্ট দরকার, সেটা আমাদের নেই। আজকে গবেষণা দেখা যায় যে যখন মানুষের রোগগুলো হয় বিভিন্ন অর্গান ভিত্তিক রোগ হয়, সেই অর্গান ভিত্তিক ন্যাচারাল কিছু সাপ্লিমেন্ট বানিয়েছে, যেগুলো যদি পিওরটা হয়, রাইটটা হয়, রোগের রুট থেকে সুস্থ হওয়া সম্ভব। আমি গত 2 দিন আগে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমি সিনিয়র সদস্যদের সাথে আমি সেমিনার দিয়েছি। গতকালকে আমি ডিজি হেলথের যারা আছে পুরা সবাইকে নিয়ে আমি বুঝিয়ে বলেছি যে দ্যাট শুড বি আওয়ার হেলথ কেয়ার লুক লাইক। এবং গুড দিক হচ্ছে, এটা একটা জিনিস ইমপ্রুভ করছে, সাপ্লিমেন্ট যেটা পিওর, এটা বাংলাদেশে ইম্পোর্ট করার প্ল্যান অলরেডি অন দা ওয়েতে আছে, সে ওয়ান গুড থিং। কিন্তু খাবার এবং মানুষের জীবনযাপনের কমপ্লিট যে দরকার, সেটা আমাদের এখানে এখন আসেনি। এরপরে হচ্ছে যে আজকে প্রচুর মেডিকেল, দেখবেন আপনার শহরে যতগুলো ডাক্তার ছিল আগে, ততগুলো এখন মেডিকেল এবং ক্লিনিক আছে। এত ডাক্তার বেড়েছে, এত মেডিকেল কলেজ করেছে, কিন্তু রোগ কি কমে গেছে? হওয়ার দরকার তো কমে যাওয়া দরকার ছিল। তার মানে আমাদের যে মডার্ন রিসার্চ বেস, এভিডেন্স বেস, আমাদের যে কারিকুলাম যেটা ইমপ্রুভ করা বা আপগ্রেড করার, সেটা আমাদের করা হচ্ছে না, সেটা আমাদের করার প্রয়োজন। এই জন্য আমরা আমাদের ব্যক্তি পর্যায় থেকে, সরকারের পর্যায় থেকে যদি এগিয়ে আসতে পারি, আমরা আমাদের সুস্থ খাবার, সুস্থ বিনোদন, যেটা হচ্ছে কথা বললাম অনেকক্ষণ, এবং নিউট্রিশনাল সাপ্লিমেন্ট যেটা গভর্নমেন্ট প্ল্যানে আছে, উইচ ইজ গুড থিং, এবং আমাদের সে পুরো এনভায়রনমেন্ট করতে পারি, এই দেশের ইকোনমি যে মানে একটা বিগ ইম্প্যাক্ট ফেলতে পারে।
একটা মানুষের জীবনের বিরাট অংশ চলে যাচ্ছে আপনার ওষুধের পিছনে। সেই টাকাটা, সেই খরচটা, সেই ইনভেস্টমেন্টটা, সেই বাজেটটা যদি আমরা অন্য হাতে খরচ করতে পারি, আমরা দেশকে অনেক দূরে এগিয়ে দিতে পারবো। একটা মানুষ জীবন শেষে হ্যাপিলি সুস্থভাবে জীবন শেষ করতে পারবে, যেটা আল্লাহ তাআলা আমাদের বানিয়েছেন। আমরা এটা করতে পারি ইনশাআল্লাহ। সবার কাছে আহ্বান রাখছি, আমাদের শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। 5 অগাস্টের পর থেকে বাংলাদেশে আমরা যে আলোচনাটা সবচেয়ে বেশি করেছি, মানে আমি নিজে এরকম প্রচুর আলোচনার মধ্যে ঢাকা ইউনিভার্সিটি এবং প্রেস ক্লাব এই সমস্ত এলাকায় নিজে এই ধরনের প্রচুর আলোচনা করেছি নিজে, এবং আয়োজনও করেছি। সেটা হচ্ছে এই কালচারের প্রশ্ন বা সংস্কৃতির প্রশ্ন। হ্যালো। কিন্তু এই আলোচনাটা ইদানিং একটু কমে গেছে। তো আমি আয়োজকদের ধন্যবাদ জানাবো যে তারা আবার এই আলোচনাটা সামনে নিয়ে এসছেন, কারণ ওনারা খুব ঠিকভাবেই শনাক্ত করেছেন বলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বদলাবে না যদি না আমরা সাংস্কৃতিক রাজনীতি, কালচারাল পলিটিক্সটাকে দিকে মনোযোগ না দিই। কারণ যে সকল কারণে বাংলাদেশে বারবার রাজনীতিতে এই ঘটনাগুলো ঘটে, এই যে এবার গণঅভ্যুত্থান করতে হলো, বারবার মানুষকে রাস্তায় নামতে হয়, প্রাণ দিতে হয়, এটার পেছনে আসলে আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতিটা জড়িত বা দায়ী। তো সেটাকে বদলাতে হলে আমাদের কালচারাল পলিটিক্সটা বদলাতে হবে, সাংস্কৃতিক রাজনীতিটাকে বদলাতে হবে। এই কাজটা গণঅভ্যুত্থানের পরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল। কিছুদিন পর্যন্ত অনেকগুলো গ্রুপ এটা নিয়ে কাজ করেছে, তারা অনেকগুলো আলোচনার আয়োজন করেছে। এটা এখন একটু ভাটা পড়েছে। এখন এটা কেন জরুরি? এটা হয়তো ধরুন যে যারা এই কালকেই নির্বাচন চায় তাদের জন্য এটা জরুরি না, কিন্তু আমাদের জন্য এটা জরুরি। কারণ হচ্ছে আমাদের তো বাংলাদেশে থাকতে হবে, এবং আবারও যেন বাংলাদেশে এই ধরনের সহিংস পরিস্থিতি কিংবা কোনো সরকার বা রাজনৈতিক দলের বিরুদ্ধে জনগণকে নামতে না হয়, সেটা আমাদেরকে দেখতে হবে বা খেয়াল রাখতে হবে। আমাদের তো এই দেশে থাকতে হবে। এই কারণে আমাদের জন্য এই সংস্কৃতির আলোচনাটা খুবই জরুরি। তো এই ক্ষেত্রে আমি একজনকে খুবই প্রায়োরিটি বা একজনকে খুবই মানে আমার গুরু মান্য করি। তিনি হচ্ছেন, আপনারা সবাই চেনেন, আবুল মুসর আহমদ। তিনি বাংলাদেশের তিনি রাজনীতিবিদ, কিন্তু বাংলাদেশের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ চিন্তক, এবং বাংলাদেশের কালচার নিয়ে তার অনেকগুলো চিন্তাভাবনা ছিল। হ্যাঁ, এবং সেখানে তিনি খুব পরিষ্কারভাবে কয়েকটা কথা বলেছেন, যেটা আমি এখানে 2-3টা প্রসঙ্গ তুলব। এক নম্বর হচ্ছে যে কালচার বলতে আমাদের কালচারাল অঙ্গনে মানুষজনের যে ধারণা, যেটা হলো গান বাজনা এবং নৃত্য, এটা একটা খুবই ভুল ধারণা। মানে এটা খুব ক্লিশে এবং খুব সংকীর্ণ ধারণা। কালচার এত ছোটোখাটো ব্যাপার না। কালচার মানে আমরা এমনকি কোনভাবে রাজনীতি কল্পনা করতেছি, কি রাজনীতি বলতে কি বুঝি। যেমন একটা দলের কাছে মনে হয় যে নির্বাচন মানেই হচ্ছে গণতন্ত্র, তো এটা একটা আমাদের কালচার, আমাদের পলিটিক্যাল কালচার। কিন্তু আরও তো অন্যান্য যে চিন্তা আছে, এটাকে তারা পাত্তা দিতে চায় না বা এটাকে আমলে নিতে চায় না। এবং আপনি যদি খেয়াল করেন, আমি এখানে বিনয়ের সাথে আমাদের মিডিয়ার একটু সমালোচনা করতে চাই। গত 8 মাসে সম্পূর্ণ আলোচনা গণঅভ্যুত্থানের পরে পুরো আলোচনাটা তারা নিয়ে গেছেন নির্বাচনের দিকে, যে নির্বাচনটাই কেন, কবে নির্বাচনের জন্য, এবং বারবার এই প্রশ্ন, আপনারা কি নির্বাচন পেছাতে চান? এখন আপনি যদি ভাঙা রেকর্ডের মতো বলতেও থাকেন যে না আমরা নির্বাচন পেছাতে চাই না, আমরা বলছি এই কাজগুলো করে আপনি নির্বাচনে যান, তবুও আপনাকে সন্দেহ করবে তারা। এরকম একটা পরিস্থিতির মধ্যে আছে। ফলে এই যে নির্বাচন কেন্দ্রিক একটা রাজনীতিকে নির্বাচনে সংকুচিত করা, গণতন্ত্রকে নির্বাচনে সংকুচিত করা, এটা আমাদের রাজনৈতিক সংস্কৃতির একটা বড় সমস্যা আর কি। তো এখান থেকে বের হওয়ার জন্যই আমাদের অনেকগুলো কথাবার্তা, এবং সেখানে আমাদের কিভাবে রাজনৈতিক দলগুলো সংস্কারের প্রশ্ন আসছে। যারা দেশে গণতন্ত্র নিয়ে এত বিচলিত, তারা কেন নিজের দলের গণতন্ত্র চায় না, এটাও আমার কাছে খুব বিস্ময় লাগে যে নিজেদের দলে গণতন্ত্র ঠিক নাই, একটা কোনো কমিটি কাউন্সিলের মধ্যে দিয়ে হয় না, কিন্তু তারা দেশে গণতন্ত্র চান। কিন্তু গণতন্ত্র মানে আবার তারা বলছেন ইলেকশনের মধ্যে দিয়ে ক্ষমতায় আসা। এবং ইলেকশনের মধ্যে কীভাবে বাংলাদেশে ইলেকশন হয় আপনারা সবাই জানেন। আপনারা এখানে আমার চেয়ে অনেক অভিজ্ঞ মানুষ। আমরা রিসেন্টলি রাজনীতি করতে এসে এবং বিভিন্ন লোকাল পর্যায়ে গিয়ে আমরা দেখেছি যে এখানে কেন তারা বিদ্যমান ব্যবস্থাটা টিকিয়ে রেখে ইলেকশনের জন্য এত মরিয়া, এটা স্থানীয় পর্যায়ে গেলে বোঝা যায় যে এটা কারণ এটা তারা খুব দ্রুতই সুবিধা পাবে। কিন্তু মানুষের আকাঙ্ক্ষাটা বদলে গেছে বাংলাদেশে। এবং কালচারাল চেঞ্জের কথাটা আপনি দেখতে পাবেন যে ঢাকা সহ সারা দেশে, শুধু ঢাকা না, সারা দেশে দেয়ালে দেয়ালে তরুণরা লিখেছে যে তারা কি ধরনের বাংলাদেশ চায়। একটা কালচারাল চেঞ্জের কথা তারা বলতেছে যে একটা আমরা দুর্নীতি চাই না। হ্যাঁ, এটা তো একটা কালচারের প্রশ্ন। আমরা এক ব্যক্তির হাতে সকল ক্ষমতা তুলে দিতে চাই না, আমরা জবাবদিহি চাই। হ্যাঁ, এই কথাগুলো যে তারা লিখেছে, এগুলো আপনি জিজ্ঞেস করেন বাংলাদেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোকে, তারা বলবে যে এগুলো ইমোশনাল ফুলিং, বাচ্চারা লিখেছে। কিন্তু গণঅভ্যুত্থানটা ঘটেইছে কিন্তু এই কারণে, যে কথাগুলো লিখেছে। এখন দেখবেন খুবই ষড়যন্ত্রমূলকভাবে ঢাকা শহরে, অন্যান্য জেলা শহরে তো বটেই, ঢাকা শহরে দেয়াল লিখনগুলো মুছে ফেলা হচ্ছে। এগুলো কাদের জন্য অস্বস্তিকর আমরা জানি না। এগুলো কিন্তু শুধু আপনারা এরকম মনে করবেন না যে যারা
পলাতক বা যারা পতিত আওয়ামী লীগ তাদের জন্য এই কথাগুলো অস্বস্তিকর শুধু তা না। আওয়ামী লীগ তো গন কেস, আওয়ামী লীগের আর বাংলাদেশে কোনো ভবিষ্যৎ নাই। কিন্তু যারা নতুন নতুন আওয়ামী লীগ হয়ে উঠতে চায়, যাদের আওয়ামী লীগ হয়ে ওঠার বাইরে কোনো রাজনীতি নেই, তাদের জন্য এই কথাগুলো প্রচন্ড অস্বস্তিকর। ফলে তাদের দিক থেকে এগুলো মুছে ফেললে অন্তত তাদের দিকে কোনো সমস্যা নেই, এটা দেখা যায়। এই কারণে আমরা আমাদের দিক থেকে মনে করি যে বাংলাদেশে এখন প্রচুর ইয়াং যারা তৈরি হয়েছে, এসেছে আন্দোলনে বা বিভিন্নভাবে সামাজিকভাবে রাজনৈতিকভাবে নেতৃত্ব দিচ্ছে, তাদের কথাগুলো আমাদেরকে শুধুমাত্র এরা বাচ্চা কিছু বোঝে না এবং একটা কথা বললেই বয়স কম। এখন আমাকে ধরেন আমি একটা কথা কোথাও একটা যে দায়িত্ব নিয়ে বললাম যে আপনার বয়স কত, এই ধরনের প্রশ্ন করে, খুবই অফেন্সিভ প্রশ্ন। এবং আমার তো তাদেরকে জিজ্ঞেস করতে ইচ্ছা করে যে ফরাসি বিপ্লবের সময় আপনার বয়স কত ছিল? আর ফরাসি বিপ্লবের সময় আমি জন্ম নিইনি বলে কি আমি ফরাসি বিপ্লব নিয়ে আলাপ করতে পারবো না? 1971 সাল নিয়ে আলাপ করতে পারবো না? এই যে কোনো একটা প্রশ্নের ভেতরে না ঢুকে বয়স দিয়ে বিচার করা, এটা হচ্ছে অলস রাজনীতিবিদদের একটা সমস্যা। এটা আমি খুবই ফেস করছি, কারণ আমি আপনাদেরকে বললাম, কারণ আমি যেহেতু প্রচুর বিভিন্ন জায়গায় আমাকে কথা বলতে হয় এবং বর্ষিয়ান রাজনীতিবিদদের সাথে বসতে হয়। এই বর্ষিয়ান রাজনীতিবিদ যারা বলেন যে আমাদের 36 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা, কিন্তু আমি দেখছি যারা 36 দিন ধরে রাজনীতি এসছে তারাই তো তাদের চেয়ে রাজনীতি বেশি বোঝে, ভালো বোঝে। 36 বছর ধরে তারা কি দিলেন বাংলাদেশের রাজনীতিকে? কেন বাংলাদেশে বারবার এই ধরনের পরিস্থিতি হয়? আজকে এখন আপনারা 111-এর ভয় দেখাচ্ছেন আমাদেরকে যে বাংলাদেশে 111 ঘটবে, বাংলাদেশে -2 ঘটবে, এই সমস্ত কথাবার্তা তারা কিন্তু আমাদেরকে ভয় দেখাচ্ছেন যে নির্বাচন দিয়ে দেন নাহলে -2 হবে, নির্বাচন দিয়ে দেন নাহলে 111 হবে, এই ধরনের কথাবার্তা। এখন দেখেন -2 যখন বলেন তখন কি হয়? তখন আওয়ামী লীগকে আপনি ভিকটিমের স্ট্যাটাস দেন যে আওয়ামী লীগ হলো -1, আওয়ামী লীগকে মাইনাস করা হয়েছে, খুব খারাপ কাজ হয়েছে নিশ্চয়ই, যেহেতু আরেকটা দলকে মাইনাস করার ষড়যন্ত্র চলছে। এই রকম কথা থেকে আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি যে ভাই এই গণ-অভ্যুত্থানের পর আপনি আওয়ামী লীগের 15 বছরের রাজনীতিটা ছিল 111-এরই একটা এক্সটেনশন। 111-এ যে বিরাজনীতিকরণের একটা প্রক্রিয়া ছিল, আওয়ামী লীগ সেটাকে কন্টিনিউ করেছে। আর এখন আপনি প্রবল বিক্রমে রাজনীতি করতে পারছেন। এখন আপনি কেন বলেন যে -2? আপনি এই যে একটু আগে উনি বললেন 80 জন কোন দল সেটা ব্যাপার না, কিন্তু এই যে কোন দল হচ্ছে, হ্যাঁ যে রাজনৈতিক দলেরই হোক, কেন গণ-অভ্যুত্থানের পরে নিজের দলের রাজনীতি করতে গিয়ে নিজের দলের লোকের সাথে মারামারি করতে হবে এবং মরে যেতে হবে 80 জন লোকের মতো এরকম পরিসংখ্যানটা? এটা কেন হবে? এটা তো হওয়ার কোনো কথা ছিল না। তাহলে আপনি এতই বেশি এখন রাজনীতি করতে পারছেন যে বীর দলকে চাঁদাবাজি তো করতেছেনই, পাশাপাশি নিজেরা যেহেতু অন্য কেউ নাই, নিজেরা মারামারি করে মরে যাচ্ছেন। ঠিক আছে, তাহলে আপনি কিভাবে বলেন যে বাংলাদেশে এখন বিরাজনীতিকরণ প্রকল্প চলছে? এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং থেকে সরে আসা উচিত। আরেকটা জিনিস যেটা সরে আসা উচিত সেটা হচ্ছে এই গভর্নমেন্টকে অনির্বাচিত সরকার বলা। হ্যাঁ, এই সরকারের অনেক সমালোচনা আমি জানি যে এখানে আপনারা অনেকে করবেন, আমি নিজেও সারাদিনই করি, যদিও আপনারা মনে করেন যে এনসিপি হচ্ছে সরকার ঘনিষ্ঠ হওয়াটা খুব না, খুব অপরাধ না। যদি একটা সরকার দেশের মানুষের পক্ষে থাকে এবং আমরা তাকে ক্রিটিক্যাল সমর্থন দিচ্ছি, আবার তার যে সকল কাজে ভুল আছে আমরা সেই ভুলগুলো সমালোচনা করছি। এই সরকার তো একটা এক্সেপশনাল সরকার। ফলে আমরা যদি সরকারের পক্ষেও থেকে থাকি, তাহলে আমরা বাংলাদেশের সবচেয়ে এক্সেপশনাল, সবচেয়ে গৌরবজনক সরকার, যার পেছনে বিপুল সংখ্যক মানুষের সমর্থন আছে, সেই সরকারকে সমর্থন করছি এবং করছি ন্যাশনাল ইন্টারেস্টের জায়গা থেকে, জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে। তাহলে এই সরকারকে সমর্থন করাটা আমাদের জন্য হচ্ছে এই মুহূর্তে একটা ন্যাশনাল ইন্টারেস্টের প্রশ্ন। কিন্তু আমরা ব্ল্যাঙ্ক চেক দিতে চাই না, এই সরকারকে যে আপনি যে কোনো কিছুই করতে পারবেন। এখন এই গণ-অভ্যুত্থানের পরে এই সরকারের কিছু টাস্ক আছে, যে টাস্কগুলো আমি মনে করি রাজনৈতিক দল সহ সাংস্কৃতিক অঙ্গন সবাইকে এটা সমর্থন করতে হবে আমাদেরকে অন্তত কিছু সময়ের জন্য। কিন্তু এই সরকারকে দয়া করে আপনারা অনির্বাচিত সরকার বলবেন না। কেন অনির্বাচিত? বাংলাদেশে অনির্বাচিত সরকার কথাটা খুব সুনির্দিষ্ট মানে আছে। জনসম্মতিহীন অবৈধ সরকারকে বলা হয় অনির্বাচিত সরকার, যেমন 1/11 সরকার, যেমন আওয়ামী লীগ সরকার। এই সরকার কিন্তু অবৈধ সরকারও না, এই সরকার আপনার জনসম্মতিহীন সরকারও না। এটা ঠিক যে এই সরকার ভোটের মধ্যে দিয়ে আসে না, কিন্তু ভোটের মধ্যে দিয়ে বাংলাদেশে যারা ক্ষমতায় আসে তারা 30 থেকে 35% লোকের ম্যান্ডেট নিয়ে আসে। আপনারা ইলেকশনের পরিসংখ্যানগুলো দেখতে পাবেন 91 সালের পর থেকে যারা 2/3 পেয়েছে সংসদে, তারা কত পার্সেন্ট ভোট পেয়েছে? 35 থেকে 37%। আর এই গভর্নমেন্টের পক্ষে এত কিছুর পরে এখনো পাবলিক সাপোর্ট আছে 70%-এর উপরে। তাহলে এই সরকার কেন অনির্বাচিত? কিংবা কেন অনির্বাচিত বলাটা তো আমি দেখতে পাচ্ছি যে বিনা সিক্রি বলে বেড়ানো, ভারতের যে বিনা সিক্রি কিংবা ভারতীয় সেনাবাহিনী, যে আমরা নির্বাচিত সরকার আসলে সম্পর্ক স্বাভাবিক করবো। দ্যাট মিনস এই সরকার অনির্বাচিত এবং আমাদের দেশে এখন একটা অবৈধ সরকার চলছে, এই ধরনের অ্যানালজি। এই কথাগুলো থেকে আমি বারবার আহ্বান জানিয়েছি রাজনৈতিক দলগুলো যে আমরা আন্ডারস্ট্যান্ড যে আপনাদের নির্বাচন দেওয়ার চাপ থাকবে, নির্বাচনে যাওয়ার চাপ থাকবে, এগুলো কোনো অসুবিধা নেই, আপনার রাজনীতি আপনি করবেন, কিন্তু দয়া করে এই গভর্নমেন্টকে বা এই পরিস্থিতিটাকে বিতর্কিত করার কোনো দরকার আমি দেখি না। যে নির্বাচনের দাবি জানাচ্ছেন এবং যে ভাষায় বলা হচ্ছে যে কাট অফ টাইম, যে কালচারের প্রশ্ন, এটা একটা কালচার যে আপনি বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না, ডিসেম্বর ইজ আওয়ার কাট অফ টাইম এবং এরপরে দেশে বিশৃঙ্খলা হবে। তাহলে যদি বিশৃঙ্খলা হয় ডিসেম্বরের পরে, যদি ধরা যাক সরকার ইলেকশনটা মার্চে নিয়ে গেল
এবং ডিসেম্বরের পরে আপনি বললেন যে কাট অফ টাইম হচ্ছে ডিসেম্বর, তাহলে ডিসেম্বরের পরে যদি কোনো দেশে বিশৃঙ্খলা হয় এটা দায় কার? যারা এই কথাটা বলেছে তাদের, অফকোর্স তাদের দায় নিতে হবে যে বাংলাদেশের পলিটিক্যালি বিশৃঙ্খলা হবে। যাই হোক, এখন শেষ কথাটা আমি যেটা বলবো এটা হচ্ছে এই কালচারের প্রশ্নে আওয়ামী লীগ টিকে ছিল একটা বাইনারি করার মধ্য দিয়ে, যে ধর্ম এবং সংস্কৃতি, আপনি প্রগতিশীল আর আপনি মৌলবাদী। ধর্ম সংশ্লিষ্ট যে কোনো জিনিসকে আওয়ামী লীগ বারবার এটা দেখাতে চেয়েছে এবং তার এখানে ক্ষমতায় টিকে থাকার একমাত্র লজিক ছিল এটা যে আমাকে আমি ভোটের মধ্য দিয়ে ক্ষমতায় নাই, কিন্তু আপনারা আমাকে ক্ষমতায় টিকিয়ে রাখবেন এই ইন্ডিয়া এবং আমেরিকা, কারণ হচ্ছে আমি এখানে জঙ্গিবাদ মৌলবাদকে দমন করছি। আপনারা যদি টাইম ম্যাগাজিনের ওই জানুয়ারির আগে, 24শে জানুয়ারির আগে টাইম ম্যাগাজিনের ফিচার দেখেন, সেখানেও শেখ হাসিনাকে অনেক সমালোচনা করার পরে একটা কথা বলা হয়েছে যে তিনি একটা কাজ কিন্তু করতে পেরেছেন, সেটা হচ্ছে জঙ্গিবাদকে দমন করতে পেরেছেন। এই ছিল শেখ হাসিনার ক্ষমতায় টিকে থাকার একটা লজিক। এবং ইন্ডিয়া এখানে সবসময় চেয়েছে যে সেকুলার বনাম ইসলাম এরকম থাকুক। 5 আগস্টের পরে তাদের কিছু ইন্টেলিজেন্স রিপোর্ট আমাদের কাছে পাকে চক্রে চলে এসেছিল, সেখানে আমরা দেখেছি তার একটা জিনিসকে খুব ভয় পাচ্ছে, যে বাংলাদেশে ইসলামের যে মুক্তিদায়ী যে বয়ান, ইসলামের মধ্যে যে আপনার মজলুমের পক্ষে নিপীড়িতের পক্ষে থাকার যে বয়ানটা ইসলামের মধ্যে আছে, এটা আর এখানকার প্রগতিশীল যে অংশের মধ্যে সবসময় নির্যাতিতের পক্ষে থাকার যে বয়ান, এই দুটো যদি মিলে যায় তাহলে এটা ইন্ডিয়ার জন্য সবচেয়ে সমস্যা। তারা সবসময় চায় যে এটা বাংলাদেশে আলাদা থাকুক, ধর্ম বনাম সেকুলার, এই মারামারি আমরা আমাদের সাথে করতে চাই। এখন আপনি দেখবেন যে এখন আরেকটা দল এই বাইনারিটাই এখানে আবার নতুন করে চর্চা করতে চাচ্ছে। এটা কিন্তু ইন্ডিয়ান পলিটিক্স, আমাদের কখনোই উচিত হবে না। আমরা আমাদের সাথে আমাদের বিরোধিতা থাকবে, আমাদের প্রতিদ্বন্দ্বিতা থাকবে, সবই থাকবে, কিন্তু আমাদের মধ্যে আমরা একটা পলিটিক্যাল কমিউনিটি, এই 1,37,570 বর্গ কিলোমিটার, এখানে আমরা নিজেদের মধ্যে কতগুলো জিনিসের প্রশ্ন ন্যাশনাল মানে বিতর্কের ঊর্ধ্বে নিয়ে যাব। যেমন আপনি দেখবেন যে শেখ হাসিনাকে ইন্ডিয়ায় রাখতে হবে, এটা কংগ্রেসেরও পজিশন, এটা বিজেপিরও পজিশন। তাহলে আমাদের এরকম অভিন্ন পজিশনগুলো কোথায়? এইটাই কিন্তু কালচারের প্রশ্ন, যে আমরা কোন কোন জায়গায় নিজেদের সাথে রাজনীতি করবো না, এটা আমাদেরকে ঠিক করতে হবে। কি কি জিনিস নিয়ে আমরা কিছু জিনিসকে মানে পলিটিক্সের ঊর্ধ্বে নিয়ে যেতে হবে, যেগুলো ন্যাশনাল ইন্টারেস্টগুলোকে পলিটিক্সের ঊর্ধ্বে নিয়ে যেতে হবে, যে সকল ক্ষেত্রে আমাদের জাতীয় সার্বভৌমত্বের প্রশ্ন আছে, যে সকল ক্ষেত্রে আমাদের মানুষের জীবনে নিরাপত্তার প্রশ্ন আছে, তিনি যে ধর্মের মানুষই হন না কেন, যে জাতির মানুষই হন না কেন, তাদের সবাইকে আমাদের নিয়ে এই বাংলাদেশে থাকতে হবে। এবং আপনি দেখেন, আমরা আওয়ামী লীগের সমালোচনা করি যে আওয়ামী লীগ একটা ইসলাম বিদ্বেষকে বাংলাদেশে প্রমোট করেছে, আবার ইসলামপন্থীদের একটা অংশকে তারা অ্যাপিজও করতে চেয়েছে, কিন্তু তাদের একটা রাজনীতি ছিল যে ইসলামের বিরুদ্ধে একটা ভীতি ছড়ানো। শুধু সেটাই না, বাংলাদেশে যারা অন্য জাতিসত্তার মানুষ আছে তাদের ক্ষেত্রেও কিন্তু মানে আওয়ামী লীগ সবসময় কি বলেছে যে আমরা বাংলাদেশের, আপনি এখনো যে কনস্টিটিউশন নিয়ে আমাদের এত প্রবল আপত্তি, সেখানে বলা হচ্ছে বাংলাদেশের জনগণ সবাই বাংলাদেশি আর নাগরিকরা সবাই বাঙালি, আপনাকে নাগরিক হতে হলে এখানে বাঙালি হতে হবে, ঠিক আছে? আমরা এটার বিরোধিতা করে বলেছি যে বাংলাদেশের সকল নাগরিকরা বাংলাদেশি, এর মধ্যে অনেক জাতির মানুষ থাকবে, সবাই বাঙালি না। এবং এইবার যে নববর্ষটা উদযাপন হলো, আপনি মানে একজন অভিনেত্রী যদিও লিখেছেন যে খুবই নাকি দম বন্ধ করে একটা, মানে এখন আওয়ামী লীগ না থাকলে যদি কারো দম বন্ধ লাগে সেটা আলাদা প্রশ্ন, কিন্তু এবারের মতো এত স্বতঃস্ফূর্ত এত চমৎকার নববর্ষ বাংলাদেশে অনেকদিন হয় না। এতদিন পর্যন্ত ছিল একটা চাপানো সরকারি আনুষ্ঠানিক একটা নববর্ষ। এবার আমি দেখলাম যে যাদের যেভাবে যত ধরনের আইডিয়া আছে, সব আইডিয়া নিয়ে সবাই এবার নববর্ষ উদযাপন করেছে সারা দেশে, এটা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। তো সেইখানে কিন্তু এবার কথাটা বলা হয়েছে বাংলাদেশিদের একটা উৎসব, কারণ আমাদের একদিন আগেই থাকে অন্যান্য জাতিসত্তার বিজু, বৈশাখী, এই সমস্ত উৎসব থাকে। ফলে আমরা এবার সকল, এবং এবারকার যা ভিজুয়াল ছিল, মানে সাধুরা এসেছিলেন, তারপর অন্য জাতিসত্তার মানুষরা ছিলেন, প্রচুর পরিমাণে ভিন্ন ধর্মের মানুষ ছিলেন। এইটাই হচ্ছে আমাদের বাংলাদেশ, যেখানে আমরা সকল ধর্মের মানুষ নিয়ে একসাথে থাকবো। এখন দিল্লির কিংবা ময়ূখ রঞ্জন নাকি যেন নাম, কিংবা ওই যে পালকি শর্মা, তাদের মন খারাপ হতে পারে যে বাংলাদেশে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়া এত সুন্দর একটা নববর্ষ উদযাপন হলো, এবং আওয়ামী লীগ ছাড়াই এটা সম্ভব। আওয়ামী লীগ বরং বাংলাদেশের কালচারটাকে একটা রুগ্ন জায়গায় নিয়ে গেছিল একটা। এবং আমি যারা কালচারাল অঙ্গনের মানুষ, তাদের প্রতি আমার এর আগেও আমি অনুরোধ করেছি, তাদেরকে এখনও আমি আবারও আহ্বান জানাতে চাই যে কোনো বিশেষ দল, সেটা আওয়ামী লীগ হোক কিংবা এখন অন্য কোনো দল হোক, এমনকি আমাদের দল হোক, কোনো বিশেষ দলের সাথে আপনাদের ভাগ্য আপনারা সম্পর্কিত করবেন না। মানে আপনাদেরকে দেখতে হবে যে কি করলে আমি জনগণের সাথে কানেক্ট করাটা খুব ইম্পর্টেন্ট। একটা বিশেষ রাজনৈতিক দলের মতাদর্শ যখন প্রচার করাটা কাজ হয়ে যায় সংস্কৃতি কর্মীদের, তখন যেটা হয় যে ওই রাজনৈতিক দলের সাথে আপনার ভাগ্য জড়িয়ে যায়। ওই রাজনৈতিক দল থাকলে আপনি থাকবেন, ওই রাজনৈতিক দল না থাকলে আপনি থাকতে পারবেন না। এটাই এখন দেখেন অনেক কালচারাল অ্যাক্টিভিস্ট কিংবা অভিনেতা অভিনেত্রী নিয়ে যে জনগণের মধ্যে একটা প্রবল আপত্তি আছে, এটার উৎস কিন্তু এখানে। এই জন্য আমি একজন কালচারাল অ্যাক্টিভিস্ট হিসেবে কাউকে একটা ভোট দিব, এটা কোনো বিষয় না, কিন্তু আমি দেখবো ন্যাশনাল ইন্টারেস্ট কোনটা, এটা দেখা উচিত হবে। এখানে আমাদের শ্রদ্ধেয় ইলিয়াস কাঞ্চন ভাই আছে, যার সিনেমা দেখতে দেখতে আমরা বড় হয়েছি। তো এই ধরনের যারা মানুষ, যারা মানে গত প্রতিকূল পরিবেশের মধ্যেও অবস্থান নিয়েছিলেন, দেখেন উনি
ওনার সাথে কি ঘটেছিল তো আপনারা জানেন, এই শাহজাহান টাজান এরা কি করেছে। তো এই ধরনের মানুষ আরো বেশি আমাদের দরকার পড়বে, মানে যারা কালচারাল অঙ্গনের মানুষ কিন্তু একটা বিবেকের জায়গা থেকে কথা বলেন। কোনো রাজনৈতিক দলের কাছে আপনাকে মাথা বিক্রি করে দেওয়ার কোনো দরকার নেই। এটাই হচ্ছে আমাদের নতুন যে জাতীয় সংস্কৃতির যে প্রস্তাব বা নীতি আপনারা প্রণয়ন করতে চাচ্ছেন, আমি মনে করি এটা হচ্ছে 1 নম্বর কথা, যে সাংস্কৃতিক অঙ্গনের মানুষেরা নাটক, সিনেমা বা ইত্যাদি যারা করেন বা যারা বিভিন্ন ধরনের টেক্সচুয়াল কাজের সাথে জড়িত, তারা কোনো বিশেষ মতাদর্শ প্রচার করা তাদের কাজ হওয়া উচিত না। মানে আমাদের স্বাধীন দেশে 1971 সালের পর থেকে মুক্তিযুদ্ধের চেতনার নামে একটা বিশেষ দলের ন্যারেটিভকে কালচারাল অ্যাক্টিভিস্টরা প্রচার করে গেছেন, এবং এই জন্যই বাংলাদেশের মানুষের এদের ব্যাপারে এত আপত্তি। সেটা যদি আপনারা না করে, আপনি যদি মুক্তিযুদ্ধের ইতিহাসও পড়েন, তাহলে আপনি দেখবেন যে আওয়ামী লীগের তো ভয়ঙ্কর কালো অধ্যায়। আওয়ামী লীগ কি করেছে? চা, সব, সিঙ্গারা খাইছে। বা কলকাতায় কি এগুলো আমরা কি ইতিহাস পড়ি নাই? কলকাতায় তারা কি করেছে? দেশের ভেতর থাকে যারা যুদ্ধ করেছে তাদেরকে তারা বলেছে যে তারা হলো রাজাকার। এগুলো তারা তখন থেকেই করেছে। তো আমি আমার কথাটা এইটা বলে শেষ করবো যে ধর্ম বনাম সংস্কৃতি করার আমাদের দরকার নেই। ধর্মের অনেক দিক কালচারের মধ্যে চলে আসে। আমরা যে আমাদের দেশে প্রগতিশীল সমাজ ওয়েস্টের যে সেকুলারিজমকে নিয়ে অষ্টপ্রহর নৃত্য করে, এই সেকুলারিজমের 80% জিনিস হচ্ছে ক্রিশ্চিয়ানিটি থেকে আসা। তাতে করে কোনো অসুবিধা হয়নি তাদের, ক্রিশ্চিয়ানিটিকে তারা সেকুলারাইজ করতে পেরেছে। আমাদেরও এখানকার যে বিভিন্ন ধর্ম, ইসলাম আছে, সনাতন ধর্ম আছে, অন্যান্য যে সব বৌদ্ধ ধর্ম আছে, এই সকল ধর্মের কিন্তু বিপুল সামাজিক অবদান আছে। এই সামাজিক অবদানগুলো, সাংস্কৃতিক অবদানগুলো আমাদেরকে বুঝতে শিখতে হবে, এবং ধর্ম নাম শুনলেই কাবু হয়ে যাওয়ার কোনো দরকার নাই। মানে আমাদের যেটা প্রগতিশীল সমাজের প্রধান সমস্যা, ধর্মের দেখলেই তারা একেবারে ধরাশায়ী হয়ে যায়, এটার কোনো দরকার নেই। আমাদের এখানে ধর্মের কথাটা কমপ্লিটলি আলাদা মানে আছে, সেটাতে আমি আর যাবো না। যারা আপনারা আবুল মনসুর আহমদ পড়েছেন, তারা আপনারা জানেন যে বাংলাদেশের কালচার প্রশ্ন এগুলো বইয়ের মধ্যে তিনি খুবই বিস্তারিত এবং সুন্দর করে লিখেছেন, এবং আশ্চর্য হতে হয় এত আগের থেকে উনি এইসব ব্যাপারে, আজকে নয় আমাদের কাছে ইন্টারনেট আছে, আমরা দুনিয়ার সকল কালকে প্রকাশিত বই আজকে পড়ে ফেলতে পারি, কিন্তু তখন যে তিনি এইসব নিয়ে আলোচনা করেছেন সেটা খুবই দারুণ জিনিস। সর্বশেষ আমার কথা যে আমাদেরকে বাংলাদেশের মধ্যে সকল ধর্মের, সকল রাজনৈতিক দলের, সকল ধরনের ওরিয়েন্টেশনের মানুষকে নিয়ে একসাথে থাকতে হবে। একটা প্রশ্নে আমরা সবাই খুব একমত যে বাংলাদেশে আমরা আর কোনোদিন ফ্যাসিবাদ ফিরে আসতে দেবো না। এই প্রশ্নটাতে আমরা, সেটা যে কালারেরই ফ্যাসিবাদ হোক, এই প্রশ্নটাতে আমাদেরকে একমত থাকতে হবে। যদি আমরা এই ব্যাপারে ঐক্য ধরে রাখতে পারি, বাকি সব বিষয়ে আমাদের মধ্যে সমালোচনা, প্রতিযোগিতা থাকবে, এটা খুবই স্বাভাবিক একটা দেশের মধ্যে। কিন্তু এই যে আবু সাইদদেরকে আর জীবন দিতে হবে না, মানে আসাদের পরে, নূর হোসেনের পরে আবার আবু সাইদকে জীবন দিতে হয়েছে, আমরা আরেকটা কোনো নাম নিয়ে আবার তাকে নিয়ে আহা উহু করতে চাই না। আর কোনো নাম আমাদের দরকার নেই, এখানেই যেন ফুল স্টপ হয়। এই ধরনের একটা শাসন ব্যবস্থা কায়েম করার জন্য আমরা কাজ করছি। আপনারাও এগুলো নিয়ে তৎপর আছেন, তো সেটা আমাদেরকে জারি রাখতে হবে। এবং আমাদের ভবিষ্যৎ শুধু রাজনৈতিক দলগুলোর হাতে ছেড়ে দেওয়া যাবে না। যদি আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ শুধু রাজনৈতিক দলগুলোর হাতে ছেড়ে দিয়ে রাখেন, তাহলে তারা আবারও আমাদেরকে মানে ফেল করবে। এটুকু বলে আমি আমার শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এই যে বসে বসে সবার কথা শুনতে শুনতে একটুখানি 2 লাইন লিখলাম, সেটা আমার সব কথা। সেটা হচ্ছে যে আমার কথা লুকিয়ে আছে সবার কথার অন্তরে, আমার কথা লুকিয়ে আছে সবার কথার অন্তরে, বাকি খানিক প্রকাশ হয় যে কাগজ কলম যন্ত্রে। মানে আমার অনেক বেশি কথা বলার দরকার নাই, কারণ যারা বলেছে সবার কথার মধ্যেই আমার কথা ছিল। তারপরেও যে একটা কথা বলতে হয়, আমি খুব ছোট্ট করেই বলছি। আমার সংস্কৃতির মধ্যে যে কথাগুলো সবাই বলেছি আমরা, এটা আমি আর কিছু বলবো না। আমার নিজের কথা একটু প্রাসঙ্গিকভাবে বলতে চাই। ছোট্ট একটা শহরে আমাদের বাড়ি ছিল, সেখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের বাস ছিল। গরু জবাই বা গরুর মাংস খাওয়ার ব্যাপারটা একেবারেই চিন্তার অতীত ছিল। সেই গরুটা যখন জবাই হলো প্রথম দিন, এটা কি একটা বিপ্লব না? বিপ্লব। এটা অনেক আগেকার কথা। তখন হয়তো এখানে যারা আছি, হয়তো কারোর জন্ম হয়েছে, কারোর জন্ম হয়নি। আমি তখন জন্ম হয়েছে কি যাই না, মনে হয় জন্ম হয়নি, খুবই মানে আমার জন্মের হয়তো কিছু আগে। তো এই গরু জবাই করেছিলেন কিন্তু আমার বাবা, উনি একজন ডাক্তার ছিলেন। এই যে গরু জবাই করার কথা বললাম, অবশ্যই এটা একটা পার্ট অফ কালচার বলবো। কালচারের মধ্যে অনেক কিছু পড়ছে, সংস্কৃতি, সঙ্গীত, এগুলো তো আরেকটা দিক, এবং খুব একটা ছোট পার্ট এগুলো। গরু জবাইটাও একটা ছোট পার্ট, কিন্তু সম্মিলিতভাবে এগুলো অনেক বড় একটা ক্ষেত্র, একটা ইম্প্যাক্ট তৈরি করে থাকে। তো আব্বা কিন্তু তার আগে, অর্থাৎ 52 সালে ভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, তখন মিটফোর্ডে ছিলেন। তো অনেক ছবি অ্যালবামে ছিল।
তো আন্দোলন কি জিনিস, তারা কিভাবে অনশন করছিলেন, তারপরে পালক ছিলেন। তো অনেকগুলো ছবি ছিল আমার অ্যালবামে, আমাদের অ্যালবামে, কিন্তু ওই 71 সালে সব কিছু নিঃশেষ। আমার কথা বলতে গেলে অনেক বড় হবে, আমি এতদূর যাচ্ছি না, কিন্তু ভাষা আন্দোলনের যে একটা মানুষের সংযুক্তি ছিল, সেটা একজন ডাক্তারি পড়া একটা ছেলের, এরকম তো অসংখ্য ছেলের বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তাদেরও আছে। সংস্কৃতি বা রাজনীতি চালিত হয় রিলে রেসের মতো, একটা কাঠি একজন কিন্তু সে দৌড়াচ্ছে পরবর্তী। কখনো আমাকে দাবি করতে পারি না যে আমি একমাত্র সংস্কৃতির প্রচারক বা ধারক বাহক। এটা দাবি কারোর কথা ঠিক না, একেবারেই ভুল কথা এটা। এবং যখন আমরা গরু জবাই হয়েছিল, তখন ভেবেছিলাম যে সারা জীবন হয়তো এইটাই অনেক মুখিগত থাকবে, কিন্তু পরিবর্তিত হয়েছে অনেক এবং হতে হবে। শেষকালে এটা এখন ডিজিটাল জায়গায় চলে এসছে এবং এই পরিচালিত হচ্ছে অনেক, এই যে তুষারের মতো ছেলেপেলেরা, এরাই কিন্তু এরা কিন্তু পরিচালনা করেছে, এটা ভুললে চলবে না। মানুষ একটু বয়স, আমার মতো বুড়ো হয়ে গেলে তখন একটু ভয় পাই, আমরা কোনো কথা সহজে বলতে চাই না। আজকে অনেক কথা বলতে ইচ্ছে হচ্ছে, বলতে পারছি না। ওরা কিন্তু ফটাফট বলে দেবে যে বলেছে যে কথাগুলো, তাতে কোনো অফেন্স নাই, বলতেই হবে। আপনার ছেলে যদি আপনার সামনে যে বাবা টাকা দিব না, আমার হল রিচার্জ করতে দেবো, বাবা টাকা তো নাই, তো আপনার সঙ্গে যাও। একটা ছেলে বলতে পারে বাপকে, কিন্তু একটা বাপ ছেলেকে বলতে পারবে না, কারণ উনি ভারী হয়ে গেছেন, বয়স হয়ে গেছেন। এগুলো প্রেক্ষাপট আপনারা সবাই জানেন। আর ইমতিয়াজকে বলেছে মাঝে মাঝে গোল টেবিলে আয়োজন করবে, তাহলে আমরা একটু কথাটা বিনিময় করতে পারবো, ঝগড়াঝাটি মারামারি না। আমরা সৌম্য শান্তভাবে সাম্যের মধ্যে দিয়ে সম্মান করব। এটা বারবারই বলছি যে আপনারা নারীর প্রতি সহিংস, এই ল্যাঙ্গুয়েজটা, এই লাইনটা আমার পছন্দ না। নারীর প্রতি সহিংস মানে আপনি তো পুরুষের প্রতি সহিংস, তাহলে আপনি স্পেশালি নারীকে আপনি আমাকে কেন সহিংসতার বন্ধ করো নারীর, এটা আমি কেন দাবি তুলব? লজ্জা লাগা উচিত। আমি বলবো যে বলবে যে মানুষের প্রতি মানুষের সহিংসতা বন্ধ করে। এগুলোকে আমাদের শিখতে হবে নতুন করে। এখন যখন ডিজিটাল বলে দাবি করছি, তখন পুকুরে কাগজ ভাসছে, কারণ আমি চানাচুরকে ঠোঙ্গাটা মারলাম লেকের পানিতে, আমার মাথায় একটু ফেললেও না যে লেকের পানিটা নোংরা হয়ে যাবে। আপনি ফেললেন, উনি ফেললেন, আমি ফেললাম, করতে করতে একটা রাবিশ হয়ে গেল, তারপরে গন্ধ, পচা। আমরা তাকাই না দেখি, হাঁটতে হাঁটতে পট করে দেখুন নাক ঝেড়েই একজন দৌড় দিল, হাঁটছে, কি লজ্জা, থুতু ফেলে দৌড় দিচ্ছে। বেসিক জিনিসগুলো আমরা শোধাতে পারি না। যদি ওটা না পারি, তাহলে কি করে আমি বলবো যে নারীর প্রতি অত্যাচার বন্ধ করো, পুরুষের প্রতি বাড়াবাড়ি বন্ধ করো? এটা আপনি নিজের সঙ্গে নিজের কথা বলেন, এটা গোলটেবিল করে আমরা আপনার শেখাবো এই বয়সে এসে না। আমার জীবন, আমি 65 সালের যুদ্ধে দেখেছি কিভাবে আমরা লুকায় থাকতাম। তারপরে 71 সালের যুদ্ধে সবই হারালাম, এভরিথিং, কিছু নাই, বাড়ি ঘরও কিছু নাই। জয়পুরহাট শহরে আমার কথা বললে, আমার বাবার কথা বললে এমন কোনো মানুষ নাই যে সে চিনবে না আমরা কি হারালাম ওই যুদ্ধে, কি দেখলাম। এরপরে আরও ঘটনা আছে। তো এত কিছু দেখে দেখে হয় না যে মনের মধ্যে রেকর্ড। কত গল্প শুনেছি আফ্রিকান কান্ট্রিতে বাচ্চারা পড়াশোনা করে না, কারণ তাদের যে অনেক মিনারেলস থাকে, ওগুলো রক্ষা করার জন্য তারা বাচ্চারা জন্মের পর থেকেই বন্দুক ধরে বসে থাকে যে আমার জিনিসটা আমি ছিটাই করতে দেবো না, যেন চুরি না হয়। জাতিসংঘ তাদেরকে হেল্প করে যে খাবার দিয়ে, এবং সেই দেশে তারাও যে ইঁদুর, যেটা লাসা ইঁদুর, তার থেকে তারা বাঁচে না, তাদের অনেক কষ্ট। এই যে কষ্টকে তারা চলছে, কিন্তু আমি মনে করি আমাদের দেশে মানুষের আরাম আছে, অনেক আরাম আছে, কম খাক বেশি খাক আরাম আছে, কিন্তু আমরা সেদে যেচে আমরা মারামারি সৃষ্টি করি। আপনি যদি আপনার ঘরে আপনার বসে কথাটায় মারামারি করেন, আপনি ঘর রাখতে পারবেন? আপনার ছেলেকে মারধর করেন, আপনি রাখতে পারবেন ঘর? আপনার মেয়েকে যদি মারেন, অত্যাচার করে, আপনি রাখতে পারবেন? শুধু এইটুকু আমার নিজেকে চিন্তা করতে হবে। আমি যদি আমার স্বামীর সঙ্গে সবসময় ঝাড়ি মেরে কথা বলি, তাহলে আমার স্বামী আমার সঙ্গে তার সঙ্গে সম্পর্ক থাকবে না। রাজনীতি করা মানে, যারা কাজী নজরুল ইসলাম রাজনীতি করেছিলেন তাকে বিদ্রোহী কবি বলা হয়। তিনি রাজনীতি করেছিলেন এবং মানে কাব্য করেছিলেন, সাহিত্য রচনা করেছিলেন। সেই জেলের মধ্যে তার ব্রিটিশের সেই পরাক্রমশালী ব্রিটিশের সময় রবি ঠাকুর লিখেছিলেন যে মানে যখন বসন্ত উৎসবটা, বসন্ত কাব্য যখন ওনাকে উৎসর্গ করলেন, তখন জেলের সঙ্গে দেখা করতে গেছিলেন। তো মানে লিখেছিলেন রবি ঠাকুর, কাগজে করে ভিতরে পাঠালেন যে গিভ আপ হাঙ্গার স্ট্রাইক, আবার লিটারেচার ক্লেমস ইউ, মানে আমাদের সাহিত্য তোমাকে দাবি করছে, আমাদের সাহিত্য। তখন ব্রিটিশ বলল হুইচ দিস গাই,
মানে কাকে চাচ্ছে, জনগণ কাকে চাচ্ছে যে আওয়ার লিটারেচার ক্লেমস ইউ, তাহলে নিশ্চয়ই সেটা কেউ কেটা হবে। রবি ঠাকুর কত বুদ্ধিমান ছিলেন যে উনি ইংলিশে লিখেছিলেন সেটা, যার জন্যে ব্রিটিশদের চোখ পড়েছিল। যদি বাংলা লিখতো তাহলে চোখ পড়তো না, বুঝতেই পারতো না। এই সমস্ত পরম্পরা যা ঘটনা ঘটছে আপনারা অস্বীকার করতে পারবেন তাকে? কখনো তাকে অস্বীকার করতে পারবেন না। তো আমরা যদি সেটা এই উপলব্ধি যদি আমাদের নেক্সট জেনারেশনকে না দিই, তাহলে কিসের আমাদের সংস্কার? সংস্কার মানে কি? সংস্কার মানে আমাদের যে বিশাল ব্যাপারটা, এই যে দেশ ছোট্ট, আমরা যাকে তৃতীয় বিশ্ব বলি, তৃতীয় বিশ্ব বলতে বলতে নিজেদেরকে আমরা এত ছোট করে দিচ্ছি। তৃতীয় বিশ্ব মানে মানে যত রকম নির্যাতন, যত রকম খারাপ সব কিছু আমরা ধারণ করছি। আমরা চেষ্টাই করছি না এখান থেকে নাক তুলে তাকানোর জন্য। কেন ভাই? কেন এখন এই কথা আমরা কেন বলবো, কেন প্রচার করবো যে নাক তুলে উঠাও, দম নাও, নিঃশ্বাস নাও? যে তৃতীয় বিশ্বের মালিকে আমরা তৃতীয় হয়ে গেলাম নাকি? যত রকম প্রাকৃতিক দুর্যোগ এখানে হচ্ছে তৃতীয় বিশ্ব বলে, রাজনৈতিক যত রকম অবক্ষয় সমস্ত তৃতীয় বিশ্ব বলে। মানে আর দাবি মনে হয় আর কোনো দেশে কোনো মানুষের দাবি নাই, একমাত্র আমাদেরই আছে। তা তো না, দাবি করবো জনগণের জানের উপর দিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের নীতি। যদিও এই সমস্ত বিদ্রোহ যত দেশে যত আন্দোলন হয়েছে সেখানে মানুষের জানের উপর দিয়ে যায়, তারপরেও আমরা চেষ্টা করি যে কথা কথা জান না যাক, আপনারা আলোচনা করেন, কথা বলেন। তারপরে সংস্কৃতি একটা বিরাট মানে একটা একটা বিশালতা। সঙ্গীত, নাটক, সিনেমা যা কিছু সব কিছুর দরকার হয় মানুষগুলোকে লালন করার জন্যে, সমাজকে লালন করার জন্য। তার মানে কিন্তু বেলেল্লাপনা না, তার মানেই মানে সব কিছু খুলম খোলা করে আমি যা খুশি, ফেসবুক আছে, আমি আমার পেজ আছে, আমার গ্রুপ আছে, আমার ভিউজ আছে, আমি দিব। এই ধরনের কালচার, এটা কি সংস্কার করার জায়গা না? এটা সংস্কার করার জায়গা। আমার ছেলে মেয়েকে আমি শেখাবো, আমার বাড়ির মানুষকে শেখাবো, শুধু পুরাটা কভার করে নিয়ে আমি মানে ওটাই শেখাবো, এটা তো কোনো উদ্দেশ্য হতে পারে না। আমার কথা কেউ কিছু মনে করবেন না। সংস্কার করতে চাইলে আপনার ভূমিকে, মাটিকে, ভূখণ্ডকে সংস্কার করতে হবে। সেখানে আমার দেশীয় চর্চা, আমার রাজনীতির চর্চা, আমার ভব্যতা, আমার সভ্যতা। আমরা পড়াশোনা করছি, আমরা একেবারে এই মানে GPA 5 আনার জন্য, আরও বেশি আনার জন্য টাকা দিয়ে বিদেশে পাঠাচ্ছি। হ্যাঁ, তো এগুলো আপনারা নিজেকে প্রশ্ন করে দেখেন, কথাগুলো আমি ঠিক বললাম কি ভুল বললাম। টাকা দিয়ে বিদেশে পাঠাচ্ছি, আমেরিকা পাঠাচ্ছি, এখানে পাঠাচ্ছি, সেখানে চালু কি হয়ে গেল? এই যে ডাক্তার সাহেব আমেরিকা থেকে আসছেন, উনি এসে এখানে এত মানুষের সেবা করছেন, এত মানুষের গবেষণা করছেন। এটা এই ধরনের কাজ করা দরকার। আমার মাইয়ারে পোলারে আমি পাস করার টাকা কোটি কোটি টাকা দিয়ে আমেরিকা পাঠাবো, তারপরে কি বলবে? সে বলছে মা আই ডোন্ট কেয়ার বাংলাদেশ, দ্যাট প্লেস। এটা তো আপনি শুনতে চাবেন? তো সংস্কার আপনি এগুলো জায়গায় করেন, তারপর আপনি সংস্কৃতির মধ্যে সংস্কার করেন। তারপর রাজনীতি একটা বিরাট ব্যাপার। রাজনৈতিক সচেতনতা আমি শিখেছিলাম একটা বাচ্চা ছেলের কাছে দিল্লিতে, ক্লাস 10-এ পড়ে বাচ্চাটা। আমাকে বলছে, ডু ইউ হ্যাভ এনি ইন্টারেস্ট ইন অ্যাবাউট পলিটিক্স? সরি, আই ডোন্ট হ্যাভ এনি ইন্টারেস্ট। তখন সুন্দর করে বলছি, আন্টি ওয়াই? তো আমি তখন ওর কথায় কান পাতলাম যে বাচ্চাটা সুন্দর করে বলছে যে এই জন্যে আপনার বা এই জন্যে তোমার রাজনৈতিক সচেতনতা থাকা দরকার। রাজনৈতিক সচেতন মানে ওই রাজনীতি মানে আমার ভাই তোমার ভাই ওইটা না। রাজনৈতিক সত্য মানে আমার যে অধিকার আমি দাবি করছি সেটা, এবং আমি যে অধিকার আমি যেটা এস্টাবলিশ করছি, দুই পক্ষের মানে ইটা আছে কিনা, সমন্বয়টা আছে কিনা। আমি বলছি আপনাকে বা আমি কি করছি, দুজনের অ্যাক্টিভিটিসের মানে সমন্বয়টা আছে কিনা, রেসপেক্ট টু ইচ আদার। আমি মনে করি এই কথাগুলো এক ধরনের স্বগতোক্তি। নিজের সঙ্গে নিজের কথা বলি আমি কথা বলি নিজের সঙ্গে, যে আমাকে দিয়ে কেউ কত ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, আমার ভয়েস আছে, আমি লাউড করে বলতে পারছি, তাহলে কিন্তু বড় কথা হলো না। যখন গান করতে গেলে মাঠে লাখ লাখ লোক থাকে, যখন গানের একটা সময় ছিল, মানে কি বলবো, তখন এই এখনকার মতো এরকম আয় জায়গা নাচ এরকম ছিল না। তখন কিন্তু আমি নজরুলের কি গান গেছি জানেন? যে গানের সঙ্গে আমার ইনস্ট্রুমেন্টস ছিল না, মানে নেই আর কি, হাম নাচ এরকম টাইপের, তাল নাই, কোনো যন্ত্র নাই, আমি গাচ্ছি, ধরেন এই গানটা গাচ্ছি। কোন রস যমুনার কুলে
বেণুকুঞ্জে হে কিশোর বেণুকা বাজাও, মোর মন যেতে না রে তুমি সেই ব্রজের পথ দেখাও। কিংবা তাল দিয়ে করতে গেলে চিরদিন কাহার সমান নাহি যায়, এই গানগুলো কি করে ছেলেরা শুনলো। এবং আমি সে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরের মধ্যে আমার সামনে কয়েক লাখ লোক ছিল। আমি আপনাদের এই কথা বলতে চাই বিনয়ের সাথে যে এই গানের কথাগুলো সেদিন এই যে ইয়াং ছেলেমেয়েরা কি কেমন করে শুনলো। আমি তো নাচিনি, গানের বাণীটা তারা কি করে শুনলো। এবং তারপরে চিৎকার করে মাঠ ভর্তি লাখ লাখ ছেলেমেয়েরা বললো যে আমরা আর কোনো গান শুনতে চাই না। হ্যাঁ হ্যাঁ, তো এই যে আমি যদি প্রচার করতে চাই করি, আমার মনে হয় সে উদ্দেশ্য ভালো হয়। তো আপনারা নিজের সঙ্গে যে কথা বলবেন, আমার কথা রিকোয়েস্ট, আবার নিশ্চয়ই একটা পরিবর্তন আসবেই আসবে। ধন্যবাদ। যা শুনলাম, যা শুনেছি, সেই জায়গা থেকে আমি আজকে ইমাজিনেক্স ফাউন্ডেশন, আজকের জাতীয় সাংস্কৃতিক প্রেক্ষিত নতুন বাংলাদেশ এর আয়োজনের যারা আয়োজক তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার সাংবাদিক সাথীগণ, সাংবাদিক ভাই এবং বোনেরা, আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকেই এবং আলোচকবৃন্দ সকলকেই আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এই বিষয়টি অনেক ব্যাপক, এই ব্যাপার নিয়ে আলোচনা করা, এক একজনের এক এক মত, এক একজনের এক এক চিন্তা নিয়ে এখানে আলোচনা করেছেন। সকলকেই আমি ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আমি যেটি মনে করি আর কি, যে সংস্কৃতি যে বিষয়টি, সংস্কৃতি আসলে কি আমার আপনার সকলের যে কথাবার্তা, আমাদের যে আচার আচরণ, এই সমস্ত কিছুই কিন্তু সংস্কৃতি। তো যাই হোক, আমি আজকে বেশি কথা বলতে চাই না। আমি বলতে চাই শুধু এইটুকু যে আমরা এখানে অনেক আলোচনা হয়েছে, অনেক কথাই হয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন জনের চিন্তা চেতনা থেকে আলোচনা হয়েছে। আমি শুধু বলতে চাই যে জুলাইয়ের এই আগস্টের যে সংস্কৃতি, যেটা নতুন করে যে সংস্কৃতি, যেটা মানুষ লালন করে আসছিল, সেই সংস্কৃতিকে মানুষ কিন্তু দেওয়ালের মধ্যে তাদের লেখার মাধ্যমে, তাদের চিত্র অঙ্কনের মাধ্যমে কিন্তু সেটি ফুটিয়ে তুলেছে। আমি মনে করি যে ওইটুকুই আমাদেরকে যদি নিয়ে যদি এগোনো যায়, তাহলে কিন্তু আমি মনে করি যে আমাদের আসল যে সংস্কৃতি, যেটা আমরা চাই, যেটা আমরা চেয়েছিলাম, সেটা কিন্তু ফুটে উঠবে এবং সেটাই কিন্তু আমাদের আগামী দিনের জন্য একটি বিষয় হয়ে দাঁড়াবে। তো কাজেই আমি আর কিছু বলতে চাই না। আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকুন, সকলেই সুস্থ থাকুন।